episode. So, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিটনেস উইথ নদী ওয়াহাব আড্ডায় অংশগ্রহণের জন্য। আজকে আমাদের সাথে খুবই আমাদের জনপ্রিয় দুজন আপু আর ভাইয়ার সাথে থাকবেন। আর আজকে সত্যি আমার বেশি ভালো লাগছে যেটা আজকে হচ্ছে ফিটনেস উইথ নদী ওয়াহাব পেজের এই ফিটনেস আড্ডাটার আজকে 3rd এপিসোড। যখন আমি শুরু করেছিলাম আমি ভাবিনি এটা 3rd পর্যন্ত আগাবে। শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আজকে এটা 3য় পর্ব পর্যন্ত আগালো। ইনশাআল্লাহ হয়তোবা নেক্সটে আরো আমরা আরো কিছু মানুষের গল্প নিয়ে হাজির হব। সো আমি আস্তে আস্তে আজকে আমাদের যারা গেস্ট আছে তাদের সম্পর্কে তো হয়তোবা আপনারা কিছুটা আপডেট পেয়েছেন। আমি পেজে আপডেট দিয়েছিলাম, ওনাদের স্টোরিগুলা ছোট করে শেয়ার করেছি। আজকে আমরা ওনাদের সাথে লাইভে কথা বলবো, ওনাদের ফিটনেস নিয়ে কথা বলবো, ওনাদের ফিটনেস জার্নি, ওনারা কিভাবে এই পর্যন্ত আসলেন, ওনাদের রানিং লাইফ, ওনাদের পার্সোনাল লাইফ, অনেক কিছুই আমরা জানতে পারবো আজকে। সো আমি একে একে আমাদের যে গেস্ট আছে তাদের সম্পর্কে একটু বলে নিই। আজকে আমাদের সাথে থাকবেন লেফটেন্যান্ট কর্নেল আনিক বিন আশরাফ। ভাইয়ার কথা আমরা তো অনেকেই জানি। ভাইয়া কিন্তু লাস্ট 2019-এ লন্ডন ম্যারাথন অ্যাটেন্ড করেছেন। উনি একজন আর্মি পার্সন। আর একজন থাকবেন হচ্ছে আমাদের শাকিলা কবির আপু। আপু লাস্ট যে ঢাকা হাফ ম্যারাথন হয়েছে 2020, সে হাফ ম্যারাথনে পেসার হিসেবে ছিলেন। সো আসুন আমরা এক এক আমাদের গেস্টের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে যারা যারা লাইভ জয়েন করেছেন এবং লাইভ দেখছেন তাদের সবাইকে সালাম জানাই এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি এখানে আসলাম। সবচেয়ে বড় কথা কি যে আমাকে যেভাবে করে বলা হচ্ছে আমি সেরকম কেউ কটা গোছের কেউ না, খুব সাধারণ একজন মানুষ। তো কিছুটা রানিং এক্সপিরিয়েন্স আছে over the period of time which I have gained, so ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কাছ থেকে গল্পগুলো শুনবো। আমরা আমাদের আরেকজন গেস্ট আছেন, আমি তাকেও ডেকে নিচ্ছি, শাকিলা কবির আপু। শাকিলা কি জয়েন করতে পেরেছে? ভাইয়া আমরা আপুকে পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো ভাইয়া বলেন কেমন আছেন? আজকে সকালে আপনার একটা রানিং পোস্ট দেখলাম। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ডুইং গুড। আমি এখন আছি সকালের ওটা অ্যাকচুয়ালি এখন আমি লো হার্ট রেট ট্রেনিংটা করছি। নিপেন দাদা এই ব্যাপারে আমাকে যথেষ্ট পরিমাণ কিছু ইনপুট দিয়েছিলেন। তো লো হার্ট রেট ট্রেনিং এর অংশ হিসেবে আমি উইকেন্ড গুলাতে সাধারণত লং রানের জন্য রাখি। আচ্ছা, সো ওটারই অংশ হিসেবে আজকে 17 কিলোমিটার করলাম। আমার কাছে এটা কমপ্লিটলি একটা আনটায়ারিং রান ছিল, মানে ক্লান্তি ছাড়া 17 কিলোমিটার করেছি। কালকে সকালে 18 কিলোমিটার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ইনশাআল্লাহ অনেক ভালো একটা শিডিউল আপনি ফলো করছেন। সো আমি আসলে যখন আপনার সাথে আমার এই যে রানিং এটার কথা হচ্ছে, তো আপনি মনে হয় রিসেন্টলি লাদাখে শাকিলা, ওয়েলকাম। Hello everyone. Hello, Can you hear me? Assalamu alaikum. Yeah, everything is all right. Assalamu alaikum আপু। Okay. Walaikum salam. কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আনিক ভাইয়ের কি অবস্থা? আনিক ভাইয়ের কি অবস্থা? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম and very good to see you. Yeah, same here. অনেকদিন পরে দেখা আমাদের। বললাম তো, অনেকদিন পরে দেখা। এই কেমন প্যান্ডেমিক সিচুয়েশন, এইভাবেই দেখা হবে। Yeah, কিছু করার নাই। সেটাই, হ্যাঁ, লকডাউনে আমাদের অবস্থা নদী এরকমই, তুমি বলো, অনলাইন আমরা আড্ডা শুনি। চলছে।
হ্যাঁ ভাইয়া, আমি জাস্ট আপনার এই ট্রেনিং সেশন যেটা আপনি বলছিলেন, আজকে 17 কিলোমিটার করেছেন, টুমরো আপনার প্ল্যানিং হচ্ছে 80। সো আমি আপনার এই যে রিসেন্ট আপনার একটা যে লেখাটা পড়েছি, ওখানে আপনি লিখেছিলেন যে আপনি লাদাখে একটা ম্যারাথন অ্যাটেন্ড করতে যাবেন। সো এটার ব্যাপারে নিশ্চয়ই আপনি প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতিটা সম্পর্কে একটু আগে বলেন, আমি পরবর্তীতে আস্তে আস্তে আগাবো। আচ্ছা, আহ, লাদাখ ম্যারাথনটা হচ্ছে একটা হাই অল্টিটিউড ম্যারাথন, এটার কোনো অভিজ্ঞতা আমার নাই। ম্যারাথন দৌড়টাই এমন, যাদের এটার একবার অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতা হওয়ার আগ পর্যন্ত মানুষ বলতে থাকে আমি আর জীবনে এই মুখ হব না। একটা ফুল ম্যারাথন হচ্ছে 42 কিলোমিটার দূর, মানে অভিজ্ঞতা যখন একবার হয়ে যায়, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গিয়ে মানুষ বারে বারে এই কষ্টের রাস্তায় যেতে চায়। এটা হচ্ছে একটা অদ্ভুত বিষয়। তো ওটারই অংশ হিসেবে আমি পুনরায় আহ, লাদাখ ম্যারাথনে অংশগ্রহণ করার ইচ্ছা রাখি। যদিও এখানে দাপ্তরিকভাবে বিষয়টা প্রক্রিয়াগত করার বিষয় আছে, আমার কমিটমেন্ট আগামী বছর ফ্রি আছে কিনা ওটা দেখার বিষয় আছে। তো সবকিছু যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমি ম্যারাথনের জন্য অংশগ্রহণ করবো। আর ম্যারাথনের জন্য লন্ডন ম্যারাথন যখন আমি করেছিলাম, তখন তারা একটা বেসিক ট্রেনিং প্ল্যান আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি ওই বেসিক ট্রেনিং প্ল্যানটাই ফলো করি। আমার এই বেসিক ট্রেনিং প্ল্যানটা আমার ফেসবুকের আপলোড করা আছে। ইটস অ্যাক্সেসিবল ফর অল অফ মাই ফ্রেন্ডস, ইউ ক্যান অ্যাক্সেস ইট। আচ্ছা আচ্ছা। ভাইয়া, তাহলে আপনি লাদাখের জন্য এখন মোটামুটি যেই এটা রেগুলার করছেন, এটা স্টার্টিংটা কিরকম? লাইক আপনি রেগুলার কি মানে 10 কিলোমিটার আপ করে একটা শিডিউল মেনটেন করছেন, মানে 10 টু 20 এরকম? নরমালি এরকম না। একটা ম্যারাথন ট্রেনিং রুটিন এর জন্য যেটা হয় যে আপনার লন্ডন ম্যারাথন আমাকে যে শিডিউল দিয়েছিল, একটা 3 মাসের ট্রেনিং প্ল্যান দিয়েছিল। আমি দেখলাম যে এই 3 মাসের ট্রেনিং প্ল্যানটা হচ্ছে গিয়ে যে কোনো নবিস ম্যারাথন রানার, যার কখনো পূর্বে ম্যারাথন দৌড়ের অভিজ্ঞতা নাই, সেও এটা অনুসরণ করলে ম্যারাথন দৌড়াতে পারবে। আমি পেরেছি। আমার ম্যারাথন দৌড়ের পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমি লন্ডনে যে এই ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রমটা আমি নিজে নিজে ফলো করতাম, অনুসরণ করতাম এবং করেছি। তো আমি ওইটাই ফলো করব। এই মুহূর্তে আমি যে বিষয়টায় মনোযোগ দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় লো হার্ট রেট ট্রেনিং। এই ব্যাপারটা সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। আমি নৃপেন দাদার কাছ থেকে প্রথমে এই বিষয়টা সম্বন্ধে একটু একটু জানি। উনি আমাকে প্রায় বলতেন, আমি কখনো ট্রা করি নাই। বাট এখন যখন এটার মধ্যে আমি ঢুকলাম এবং এটা যখন আমি শুরু করেছি, সিম্পল অ্যাজ ইট ইজ, আই এম জাস্ট লাভিং ইট। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটার মাধ্যমে আমি ক্লান্তিহীন ভাবে দৌড়াতে পারি। আর সবচেয়ে বড় কথা কি, এই লো হার্ট রেট ট্রেনিং এর ফলে আমার কোথাও কোনো ব্যথা ট্যাথা হচ্ছে না। আগে যেটা হতো, একটা দৌড়ের পরে এসে এই হাঁটু ব্যথা, তো গোড়ালিতে ব্যথা, তো এখানে সেখানে বিভিন্ন জায়গায় ব্যথা, এই ব্যথা ট্যাথা এখন আর নাই। আলহামদুলিল্লাহ, আই এম গোইং প্রিটি ফাইন। সো দ্যাটস অল। আচ্ছা আচ্ছা। ভাইয়া, লন্ডন ম্যারাথনের কথা আপনি বলছিলেন। তো আপনার যে স্টোরিটা আমরা পড়েছি, যে এখানে অলমোস্ট 1,50,000 এর মতো পার্সন অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে আপনি আমাদের প্রথম বাংলাদেশি একজন নাগরিক যিনি এই ম্যারাথন অ্যাটেন্ড করার সৌভাগ্য আপনার হয়েছে। তো এইটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আপনার? মানে ইটস লাইক আমি যখন পড়েছি, মানে আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক মানে কারণ একটা অ্যাথলেটের যে ফিলিংস হয় নিজের দেশের ফ্ল্যাগকে সে আরেকটা দেশে রিপ্রেজেন্ট করা, মানে এটা ডিফারেন্ট একটা ফিলিংস। সো আপনি এটা একটু বলেন, কারণ আমার মনে হয় অনেক মানুষ আছে যাদের ড্রিম এখানে যাওয়ার। I will tell it over a cup of coffee. শাকিলা, তুমিও কফির কাপ নিয়ে আসতে পারো। আপনি বলেছিলেন Yeah, আপনি সবাই চায়ের I'm কাপে খাও। already having green tea already. আমি জগ নিয়ে আসছি। I'm also a green tea guy. I'm also a green tea guy. Basically, কফিটা হচ্ছে কি আমার লাক্সারি। এই যে আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি এই জন্য। বাজার এটা নিয়ে যাও। আচ্ছা, লন্ডন ম্যারাথনটা আগে একটু সংশোধনী দিয়ে নিই। আমি প্রথম বাংলাদেশি না। অনেক বাংলাদেশি আছে যারা লন্ডন ম্যারাথন আগে করেছে, বাট এটাতে সচরাচর বাংলাদেশিদের অংশগ্রহণটা কম হয়।
তবে ওকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যদি চিন্তা করা হয় প্রেক্ষাপটে, তাহলে বলতে পারবো তাদের সেনাবাহিনী এই বান্দা হচ্ছে কি সেই বান্দা। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, আমি এটা অনেক বড় একটা সাহসের বিষয় ছিল। আমার জার্নিটা শুরু হয়েছিল আমি যখন লেবুখালীতে ছিলাম। ওখানে থাকতে যখন আমার যুক্তরাজ্যে একটা কোর্সের জন্য আমাকে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন করে, করবার পরে আমার তখনই মনে হয়েছিল যে যেহেতু 1 বছর যুক্তরাজ্যে থাকা হবে, তো কেননা এই সময়টাকে আমি কাজে লাগাই। আর দৌড় তো আমি কখনো আসলে দৌড়াই, সবচেয়ে বড় কথা কি, কোনো মোটা কমানোর জন্য না, আমি কখনো মোটা ছিলাম না, আমি দৌড় ভালোবাসি। এখানে যারা অনেক দর্শক আছেন শুনলে অবাক হবেন, আমি অনেক সময় স্বপ্নের মধ্যেও দৌড়াই, এবং ওই স্বপ্নগুলো আমার সবচেয়ে মধুরতম স্বপ্ন, যে স্বপ্নটা আমি দেখতে পাচ্ছি। এবং আমার এরকমও হয় অনেক সময় যখন ইনজুরির জন্য আমি দৌড়াতে পারতাম না, তখন আমি স্বপ্ন দেখতাম যে আমি স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছি, দেখে খুব ভালো লাগতো যতটুকু সময় স্বপ্নগুলো দেখতাম। যাই হোক, আমি মূল প্রসঙ্গের বাইরে চলে গেছি। আমি দৌড় ভালোবাসি, ওই ভালোবাসার থেকেই আমার লন্ডন ম্যারাথনে যোগদানের ইচ্ছা। আমি যখন লেবুখালীতে ছিলাম তখন আমি লেবুখালী থেকে অনলাইনে অ্যাপ্লাই করলাম লন্ডন ম্যারাথনের জন্য। আমি নিশ্চিত ছিলাম না এটাতে সুযোগ পাবো কি পাবো না, কারণ প্রায় প্রচুর লোক এটার জন্য ব্যালটিং হিসেবে এখানে আবেদন করে, সবার সুযোগ হয় না। আমি এমনও হয়েছে, আমার সঙ্গে যারা ব্রিটিশ অফিসার যারা ছিল, আমার সঙ্গে যারা কোর্স করেছে, তারাও বলেছে যে আমরা বছরের পর বছর ধরে এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য আবেদন করি, বাট আমরা সুযোগ পাই। তুমি ভাই কে, তুমি বাইরে থেকে এসে ঢুকে গেলা, যে কি যেন ইন্টারনেটে আছে না, বাইরে ভাই কে তুমি। তো ওদের রিয়াকশন অনেকটা এরকম ছিল। আই ওয়াজ ভেরি লাকি। আল্লাহ তাআলা হয়তো আমার এই দৌড়ের প্রতি ভালোবাসা জিনিসটা হয়তো আল্লাহ তাআলা অনুভব করেছেন করে। বিজয়, আই উইল রিপ্লাই ইন ইংলিশ, ডোন্ট ওয়ারি। আচ্ছা, হ্যাঁ, বিজয় কন্টিনিউ, অনেক টেক্সট করে যাচ্ছে। we will I will I will okay, আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, I'm seeing your questions, I have your questions before me, I'm going to answer each one of you ইনশাআল্লাহ। আমি প্রথমে আগে সঞ্চালকের প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দিই, কিভাবে এই জার্নিটার কথা আমাকে জিজ্ঞেস করেছিল। তো তারপরে আমি যখন অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করার ওই সময় আমাকে যুক্তরাজ্যে আমার জন্য একটি বাসা যুক্তরাজ্য সরকার আমাকে দিয়েছে 1 বছর কোর্সের জন্য। আমি লাকিলি ওই বাসাটার অ্যাড্রেস ইউজ করেছি, এবং শুধু একটা ফোন নাম্বার দরকার ছিল। তো ওখানকার যে কোর্সের যে ইন্টারন্যাশনাল হেড অফ স্টুডেন্ট লিয়াজো অফিসার ছিল, অ্যাঞ্জি কার্টিস, আমি অ্যাঞ্জিকে ফোন করে বললাম, অ্যাঞ্জি আমার ইউকে ফোন নাম্বার দরকার, ক্যান আই ইউজ ইউর নাম্বার? এনজি আমাকে বলেছে, ওকে আনিক, গো অ্যাহেড এন্ড ইউজ মাই নাম্বার, আই হোপ ইউ গেট এ প্লেস। ওই নাম্বারটা লাকি নাম্বার ছিল। এবং যখন আমি তারপরে তো যুক্তরাজ্যে চলে গেলাম, সামটাইমস 2018 শেষে গেলাম, সরি 2017 ডিসেম্বর নাগাদ আমি হয়তো একটা ইয়ে পেলাম ওদের কাছ থেকে, রিটার্ন আমার কাছে আসলো যে হ্যাঁ, ইউ আর ইন। And that was probably one of the happiest moments, but I was also very skeptical এই কারণে, আমি লেবুখালীতে থাকা অবস্থায় তখন একসাথে একটু ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করতাম, এবং প্রতি শুক্রবারে একটা করে হাফ ম্যারাথন করতাম, এবং এটার ফলাফল হয়েছে ইনজুরি। আমার ইনজুরির গল্পগুলো আমি আপনাদেরকে আলাদা করে বলবো, ইউ অল নিড টু নো অ্যাবাউট দিস থিং। আমার যখন ইনজুরি হয়, দ্যাট ওয়াজ আ সিরিয়াস ইনজুরি, আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড। আমি এত হতাশ ছিলাম যে আমি বুঝতে পারছিলাম না যে আমি এই অবস্থা থেকে কিভাবে আমি লন্ডন ম্যারাথন করব। আমি যখন আমার মিনিস্ট্রাস টিয়ার ছিল, 3rd গ্রেড মিনিস্ট্রাস টিয়ার, এইটা নিয়ে আমি লন্ডনে গিয়ে হাজির হই। অনেকদিন পর পর শরীর ঠিক না থাকলেও মন তো মানে না, দৌড়াতে ইচ্ছা করতো, দৌড়াতে যেতাম, ব্যথায় কুকড়ে যেতাম। নামাজে গিয়ে যখন বসতাম, উঠতাম, প্রতিটা পদক্ষেপে আমি টের পেতাম যে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে হাঁটুতে। এবং
ওই অবস্থা থেকে আই ওয়াজ নট শিওর যে আমি আদতেই লন্ডন ম্যারাথন করতে পারবো কিনা, একটা মান সম্মানের প্রশ্ন। তো সেখানে বাংলাদেশে থাকতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মুভমেন্ট সলিউশনস কে। ওখানকার ফিজিও সজল আছে, ফিজিও জিতু আছে, ওরা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে, আমাকে গাইড করেছে। আমাকে তারা অনলাইনেও বলতো যে ভাইয়া আপনি এটা করেন ওটা করেন। আর লন্ডনে যাওয়ার পরে আমি যেখানে থাকতাম আমার ওখানেই একজন ফিজিও ছিলেন, ডায়ান 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 ইজ এ লেডি, এবং সে আমার ফিজিও ছিল, এবং সে অলরেডি দুবার ম্যারাথন কোয়ালিফাইড, 2 বাচ্চার মা। শাকিরা, এটা তোমাদের জন্য বলছি। Oh, I'm so inspired. ঠিক আছে, বয়স আমাদের থেকেও কম, 2 বাচ্চার মা, but she is a physio. Okay, you definitely you have to pay her for consultancy. তো সে আমাকে বলল যে আরে তুমি পারবা, just don't leave hope. এবং ওর কাছে আমি সেশন নিয়ে আমি আস্তে আস্তে দৌড় শুরু করলাম, এবং it was a very challenging journey because যুক্তরাজ্যে আমি যখন দৌড় শুরু করি তখন ওটা ছিল আপনার জানুয়ারি মাসে শুরু করি আমি ট্রেনিংটা, 0 ডিগ্রি তাপমাত্রা। যখন আমি দৌড়াতে বেরোতাম, ঘাম বের করা ইজ রিয়েলি চ্যালেঞ্জিং, ঘাম বের হতেই চায় না, বাট আই ওয়াজ স্টেডফাস্ট যে আমাকে একটা কিছু পেতে হবে, এন্ড আই হ্যাভ টু ফিনিশ ইট। যদি অনেকে করে থাকে আমিও করতে পারবো। সো একইভাবে দৌড় শুরু করলাম। অন I suppose it was 28th of April was the race day, এবং শেষ করে ফেললাম, এবং এই যে এখন তোমাদের সামনে। আলহামদুলিল্লাহ যে ফাইনালি আপনি ফিনিশ করতে পেরেছেন। এবং এই যে ইনজুরিটা ভাইয়া, ইনজুরিটার মানে এই জিনিসটার নাম আমি আগে শুনিনি, তো আপনি ইনজুরিটা সম্পর্কে একটু বলবেন যে মানে যে ইনজুরিটা? হ্যাঁ, আমি ইনজুরির কথা বলে আর একটু ব্রেক নিব। ইনজুরির কথা বলে আমি একটু ব্রেক নিব। ব্রেক নিয়ে আমি শাকিলাকে একটু সুযোগ করে দিতে চাই। আচ্ছা, বিকজ আমাদের যারা বেটার হাফস আছে, আমাদের যারা মেয়েরা আছে, মেয়েদেরও জানা উচিত যে দৌড় শুধুমাত্র ছেলেদের পৈতৃক সম্পত্তি না, ইট ইজ ইউনিসেক্স, এনিওয়ান ক্যান ডু ইট। আচ্ছা, ইনজুরির ব্যাপারটা আমি বলি, সবাইকে বলতে চাই কখনো দমে যাবেন না। ইনজুরিটা কেন হয়? ইনজুরিটা হয় তখনই যখন ইউ আর ট্রাইং টু এক্সারসাইজ ইওর বডি বিয়ন্ড ইটস ক্যাপাবিলিটি। শরীরকে তার সাধ্যের বাইরে গিয়ে যখন আপনি চাপ প্রয়োগ করবেন, তখনই ইউ আর ভেরি মাচ প্রোন টু ইনজুরি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ক্ষেত্রে এই পর্যন্ত আমি 3 থেকে 4 বার ইনজুরিতে পড়েছি, বাট জাস্ট লাইক ওই যে আমরা ফিনিক্স বার্ডের কথা শুনেছি, যেটা ছাই থেকে উঠে আসে, ইট রেইজেস ইটসেলফ ফ্রম দ্য অ্যাশ। প্রতিবারই শত্রুর মুখে ছাই দিয়ে আমি ছাই থেকে উঠে এসেছি ফিনিক্স পাখির মতো। ইনজুরিকে কোনো পাত্তা দেই নাই। I had to deal with it, but always I had a firm conviction, যত ইনজুরি থাকুক না কেন, I will come out of it, ইনশাআল্লাহ। আমার প্রথম ইনজুরি হয়েছিল হচ্ছে কি, এটা that was not an injury, I had a physical condition, I had gout। গাউট যখন হলো, আমার মনে হলো যে আমি জীবনে কোনোদিন আর দৌড়াতে পারবো না, বিকজ গাউটের পেইন যাদের আছে তারা জানে, ইট ইজ এক্সক্রুশিয়েটিং পেইন। সেই গাউট পেন কে আস্তে আস্তে দমন করে, ওটার খাবার দাবার কন্ট্রোল করে ওষুধের মাধ্যমে তারপরে আবার দৌড় শুরু করলাম। বাংলাদেশে থাকতে আমার যে দৌড়টা হয়েছে আমার রানিং ক্যারিয়ারে, এই দৌড়গুলো মেথডিক্যাল হয়নি, অনেক কিছু মেথডের বাইরে গিয়ে করতাম। মেথডিক্যাল না হওয়ার কারণ হচ্ছে গিয়ে শিক্ষার অভাব, আমরা সাথে জানতাম না, জ্ঞানের অভাব। ফর এক্সাম্পল, মাই কাফ মাসলস, মাই গ্লুটস ওয়্যার ভেরি উইক। এবং কোনদিন বিজয়, আই উইল কাম ব্যাক টু ইচ ওয়ান অফ ইউর কোয়েশ্চেন, আমি কোনদিন এই বিষয়গুলোর উপরে জোর দেইনি। আমার মধ্যে একটা বদ্ধমূল ধারণা ছিল, যেহেতু আমি দৌড়াচ্ছি তো আমার জিম করার দরকার নাই, আমি দৌড়ালে তো আমার পায়ের এক্সারসাইজ হচ্ছেই, which is absolutely wrong. If you are running, you need to do gym. আপনার পাকে স্ট্রং করতে হবে, আপনার গ্লুটস কে স্ট্রং করতে হবে, or else
আপনার পা এই রানিং এর রিগার, এই রানিং এর যে প্রেসার আছে এটা নেওয়ার জন্য প্রস্তুত না। এবং যখন আপনি যেহেতু প্রস্তুত না, আপনি যখন তাকে এই প্রেসারটা দিবেন, you're likely to fall in injury. আমার সেকেন্ড ইনজুরিটা হয়েছিল প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণে আমি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারতাম না কোথাও। এত ব্যথা করতো, পায়ের গোড়ালির নিচে মনে হলো যে কেউ পেরেক ফুটিয়ে আছে। তো এই অবস্থায় প্ল্যান্টার ফ্যাসাইটিস এবং ধৈর্য ধরে 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 প্ল্যান্টার ফ্যাসাইটিসের ট্রিটমেন্ট করি নিজে নিজে নিজে। ওই যে মুভমেন্ট সলিউশন তখন আমাকে অনেক হেল্প করেছিল। তো প্ল্যান্টার ফ্যাসাইটিস শেষ করলাম। শেষ করার পরে খুব দৌড় শুরু হলো। দৌড়াতে দৌড়াতে প্রতি শুক্রবারে একটা করে হাফ ম্যারাথন দেই, আবার অন্য দিক দিয়ে করি হচ্ছে কি ডায়েটিং। তো ফলাফল একদিন হাঁটু ধরে আসলো, আর হাঁটুর ব্যথা, নড়তেই পারি না। এর মধ্যে এমআরআই করা হলো, এমআরআই করে জানতে পারলাম আমার মেনিসকাস টিয়ার হয়েছে। সো তিনবারই কিন্তু আমি করলাম, প্রতিবারই এই মেনিসকাস টিয়ার সহ আমি ইংল্যান্ডে গিয়ে হাজির হই। মেনিসকাস টিয়ারকে ধরেই আমি এখানে আসি। আই ক্যান টেল ইউ দিস মাচ, এখন যেহেতু আমি দৌড়টাকে অনেক মেথডিক্যালি করি, এই যে আমি 17-18 কিলোমিটার দৌড়াচ্ছি, আজকে 17 করেছি, কালকে ইনশাআল্লাহ আই উইল ডু ইট 18। আমি আজকে 17 কিলোমিটার করে আসার পরে আমার গায়ের কোথাও কোনো আমি ব্যথা অনুভব করছি না যে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা। আই ডোন্ট হ্যাভ ইট, বিকজ আমি আমার বডিকে অতটুকুই প্রেসার দিচ্ছি যতটুকু সে নিতে পারে। আই এম absolutely in control of my heart rate when I'm running. I'm running at a constant heart rate, যেটা দিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি না, ক্লান্ত হচ্ছে না, আমার মাসেল গুলো টায়ার্ড হয়ে যাচ্ছে না, আমার গায়ে কোনো ব্যথা হচ্ছে না। আই এম জাস্ট প্রিটি মাচ নরমাল। সো দ্যাটস অল অ্যাবাউট ইনজুরি। আমি ইনজুরি ব্যাপারে এটাই বলবো, শরীরকে তার সাধ্যের বাইরে কখনো প্র্যাকটিস করাবেন না। and always gradually take it slow. সাডেনলি কোনো কিছু অ্যাচিভ করতে গেলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। আমি আপাতত এখানে করি, শাকিলার কাছ থেকে একটু কথা শোনা দরকার। হ্যাঁ, আমরা এখন একটু শাকিল আপুর কাছে যাই, ভাইয়ার কাছে আবার ব্যাক করব। অনেকগুলো কমেন্টস আছে, ওই কমেন্টসের অ্যানসার নিয়ে আমি শাকিল আপুর কাছে একটু আসতে যাচ্ছি। শাকিল আপু, আপনি লাস্ট Yes, dear. হাফ ম্যারাথনে আপনি পেসার হিসাবে ছিলেন। সো আপনার কাছে আপনার রানিং স্টার্টিং লাইফটাই আমি আগে জানতে চাই, আস্তে আস্তে আরো কিছু শুনবো। রানিং এর বিগিনিংটা শুরু হয় আসলে আমি তো ইনডোর ফিটনেসে ছিলাম, আই মিন জিম টোটালি লাস্ট 10 ইয়ার্স ধরে জিমেই যা যতদূর পারা যায়, অনেক কিছুই পারা যায় আসলে ইনডোরে, অনেক কিছুই করার আছে। ট্রেডমিল থেকে শুরু করে, কার্ডিও থেকে শুরু করে, ওয়েট লিফটিং থেকে শুরু করে সবই করা যায়। তো আমি ওইটাতেই স্যাটিসফাই ছিলাম। এনভায়রনমেন্ট হোক আর হোয়াট এভার টাইম এন্ড আমাদের দেশের ওয়েদার অনেক সময় খুব বেশি গরম, বৃষ্টি, শীত, তো সো সব মিলায় আমি আসলে আউটডোর ইয়েটা বিগিনিংটা আমার হচ্ছিল না। বাই দিস টাইম আমার মানে কিছু কমিউনিকেশন ছিল, যারা ফিটনেস রিলেটেড কাজগুলো করে বা ইন্ডাস্ট্রিতে আছে। তো সামির সাথে পরিচয়, সামিদা, শি ইজ লাইক মাই কি বলবো ছোট বোনের মতো, আমি অনেক আদর করি ওকে। ওর সাথে আসলে ওই জিম কমিউনিটি থেকেই পরিচয় আমার। আমাদের রানিং কমিটির নিনজা গার্ল। হ্যাঁ, ওকে আমি বলি রানিং কমিটির নিনজা গার্ল। Yeah, she is one of my favorite, কি বলবো, আমার ছোট বোন, she is like my family. তো ও একদিন বলল যে জিম কমিউনিটি থেকে আমাদের একটা গ্রুপ ছিল, ওইখান থেকে ওর সাথে পরিচয়। ও একদিন বলল যে আপু আমরা তো এরকম দৌড়াইতে যাই, তো তুমি যাবা সকালবেলা? তো আমি ভাবছি হয়তো বা 8টা-9টার দিকে নিয়ে যাবে ও আমারে। আমি বলছি হ্যাঁ যাবো ফ্রাইডেতে। বলে কি না 5টায় উঠতে হবে। তো আমি তো শুনে হ্যাঁ না কিছু বলি নাই, 5টার সময় উঠে যাব, তাও আবার উইকেন্ডে, হাজব্যান্ডের ওই দিন থাকে ছুটি। তো একসাথে আরাম করে একটু ব্রেকফাস্ট করে ওই দিন। সো জানি যে ও এটা খুব বেশি উইলিংলি নিবে না হাজব্যান্ড। তারপরে ওকে যেহেতু ওয়ার্ড দিয়ে ফেলছি, গেলাম সকালবেলা উঠে। তো গিয়ে দেখলাম যে আসলে মানে আই ফেল সো ডিফারেন্ট, মানে খুবই কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট ছিল। বিডি রানারের ওইটা মনে হয় লাস্ট রান ছিল ওই ইয়ারের, মেবি 2018-এর। তো আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছে, মানে কি বলবো, ওদের বিডি রানার্স এর ব্যাপারটাই আসলে অন্যরকম। মানে আমি যেটা ফিল করছি, মানে আই ফিল সো সিকিউর, মনে হয়েছে আমি কাউকে চিনি না এরকম কিছুই মনে হয় না। মনে হয়েছে যে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে দৌড়াইতেছি, খুবই প্রোটেক্টিভ ওরা। সো আই ফেল ইন লাভ উইথ বিডি রানার, সো আই স্টার্টেড রানিং উইথ দ্যাম। এভাবেই আসলে রানিং এর আউটডোর রানিংটা আমার শুরু।
বাট রানিং এমন একটা জিনিস যে আপনি ওয়েট ট্রেনিং করতে যান বা করতে যান, এটা ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফর্ম। আপনি আমরা যখন ওয়েট লিফটিং করি তখন কিন্তু আসলে ওয়ার্ম আপ হিসেবে দেখা যাচ্ছে 5 মিনিটের জন্য আমরা একটু দৌড়াইনি। তো রানিং এমন একটা ফর্ম, আপনার সবকিছুতে এটা আসলে লাগে। সো রানিং সবকিছুতেই লাগে, হয়তো বা বেসিক্যালি শুধু রানের জন্য আমার অনেক কিছু সাথে অ্যাড করতে হয়, বাট রানিংটা সবকিছুর মধ্যেই লাগে আসলে বেসিক ফিটনেসটা মেনটেন করতে হলে। তো এইভাবেই আমার রানিং এর শুরু। আমরা কি কিছু কমেন্টের উত্তর নিব, কারণ কমেন্টগুলো অনেক জমে গেছে। হ্যাঁ 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 ভাইয়া, আপনি কমেন্টসের উত্তর দিতে পারেন। আচ্ছা, আমি একটা একটা করে কমেন্টে আসি। কিছু কমেন্ট ছিল। হ্যাঁ, আমি একটা করে কমেন্টে আসি। কমেন্টগুলো আছে আমার সামনে। আমি দেখতে পাচ্ছি না কমেন্টগুলো। কমেন্টগুলো because I have a cell phone before me, so I have it in the cell phone. So আমি একটা একটা করে আসি। প্রথমেই ফারা দিবা, you must be knowing, তোমরা হয়তো জানো না, ফারা দিবা is a squadron leader in Air Force. So ফারা, তুমি যদি আমাকে শুনে থাকো, so you can see that you can also take running as a sports, as a very lively sports. সেখানে তুমি শাকিলাকে দেখতে পাচ্ছ, ওরা যদি করতে পারে তোমরা এয়ারফোর্স তোমরা আরো ভালো করতে পারবা। ও লিখেছে and she happens to be my student as well. ওরা এখানে কোর্স করেছিল, so I was their trainer. ও লিখেছে sir, really nice to see you, it will be wonderful to inshallah. Yeah, thank you very much Farah. তাওহিদ বাড়ি লিখেছে hello everyone, great to see you আরিফের শ্রবণ লাইভ। তাওহিদ, আমি ওর সঙ্গে ইংল্যান্ডে দেখা হয়েছিল, হি ইজ মাই ফ্রেন্ড and very good friend and is a very good runner. Is always encouraging knowing him. Nipen Dada, he is an inspiration for all. Nipen Dada লিখেছেন visualization is one of the useful method to get motivated, said by Anik bin Ashraf. Yes, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে আমার রানিং জীবনের অর্জনটা কি, অর্জন খুব একটা বেশি কিছু নাই, বাট আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন আমাকে দেখে আরো 10 জন লোক রানিং কে সিরিয়াসলি নিয়েছে। আই এম রিয়েলি হ্যাপি টু ডু সো। অনেক লোক আমাকে ফলো করে, আমার রানিং ফলো করে, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আমি শুরুতেই বলেছি আই এম নট এ লিজেন্ড, আই এম এ ভেরি কমনার, বাট আমি কয়েকজন লোককে উৎসাহ দিতে পেরেছি, তাদের মধ্যে রানিংটাকে স্পোর্টিংলি নেয়ার মনন তৈরি করে দিতে পেরেছি। আই এম হ্যাপি অন দ্যাট ওয়ান। কামিং অন টু দ্য কোয়েশ্চেন অফ দাদা, আপনাকে নমস্কার and good to see you too. নিপেন দাদা লিখেছেন আচ্ছা, বিজয়ের কোশ্চেনে যাই। বিজয় প্রথম প্রশ্নটা করেছে, কোশ্চেন নাম্বার 1, Anik, how many days before you have reached London to take part in London Marathon? Well, Vijay, I was there in London for a course from August 2018. So basically I was there in London all the way, and the London Marathon took place sometimes in 28th of April next year. So what I did is, on the month of April, just before 2 days, I went to London and just participated. Just the day before I went to London and participated in the London Marathon. Well, if anyone is interested to participate in the London Marathon, he should go at least before a week. After you know, Nipen Dada is already selected for the London Marathon as a veteran, and I already suggested him accordingly. আমি আমাদের যারা অন্যান্য দর্শক যারা আছেন তাদের জন্য বাংলায় বলি। বিজয়ের প্রশ্নটা ছিল এটাই যে আমি লন্ডন ম্যারাথনের জন্য কতদিন আগে ওখানে যে হাজির হয়েছিলাম। আমি যেহেতু লন্ডনেই ইংল্যান্ডে আমার ওই সময় আমার পোস্টিং ছিল, তো সেই জন্য আমাকে 2018 অগাস্টে চলে যেতে হয়েছে। রেসটা হয়েছে তার পরের বছর এপ্রিলে, তো রেসের আগের দিন আমি সাধারণত গিয়ে হাজির হয়েছি। বা যারা বাংলাদেশ থেকে যাবেন, যদি কেউ সিলেক্টেড হয়, আমি যতটুকু জানি আমাদের 2 জন রানার অলরেডি সিলেক্টেড হয়ে আছেন, দীপেন দাদা সহ আরেকজন আছেন। তো তাদের জন্য আমি বলবো যদি ওই ধরনের ইভেন্টে যেতে হয়, ইন্টারন্যাশনাল ইভেন্টে, গো অ্যাট লিস্ট বিফোর এ উইক সো দ্যাট ইউ অ্যাক্লিমেটাইজ ইয়োরসেলফ। পরিবেশের সঙ্গে আপনার জন্য ইয়ে হয় না, পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করে নেওয়ার জন্য। মাহফুজ লিখেছে আসসালামু আলাইকুম and good to see both of you, আনিক বিন আশরাফ ভাইয়া and শাকিলা কবির। মাহফুজ, আসসালামু আলাইকুম to you as well. প্যারিস ভাই, আমি আপনার প্রশ্ন দেখতে পেয়েছি।
আমি আপনার উত্তরটা আমি যাব। I will go to your answer. শাকিলা, তুমি যদি শুনতে পারো, বিজয়ের নেক্সট কোয়েশ্চেনটা তোমার জন্য। Question to Shakila Kabir: How was your training run experience held before DHM 2020? There's no wonder Vijay asking this question because she আমাদের পেসারদের ট্রেনার ছিল। Shakila, would you answer this? How was your training runs experience held before? That was wonderful, as I shared with you. That was lifetime experience. That was fun. That was full of Okay, excitement. until Shakila turns up, I'll go to the next question, which asked by Vijay. Did you register through lottery or charity? আমি লটারির মাধ্যমে গিয়েছি, বাট লটারিতে যাওয়ার পরেও আমি ওখানে যেটা আমার করার দরকার ছিল না, আমি একটা চ্যারিটি সংস্থার সঙ্গে, ক্যান্সার রিসার্চ ইউকে, you can see the picture at the back, and you can see the jersey. So that's my jersey, যেটা ক্যান্সার রিসার্চ ইউকে থেকে দিয়েছে, যেটাতে বাংলাদেশের নাম লেখা, বাংলাদেশ, এই জার্সিটার পেছনে বড় করে বাংলাদেশ লেখা। আমি ক্যান্সার রিসার্চ ইউকে এর জন্য প্রায় 1200 পাউন্ডের মতন আমি ম্যানেজ করেছিলাম। এটা আমার করার দরকার ছিল না, বাট এটা আমি করেছি বিকজ আমার পরিবারে একজন ক্যান্সার সার্ভাইভার না, একজন there was someone who died because of cancer, so আমার একটা moral obligation ছিল to do something for the cancer patients of the world. So from that perspective I chose Cancer Research UK, এবং ওদের জন্য আমি ফান্ড রেজ করি। 1200 পাউন্ড রেজ করার পরে তারা আমাকে গেঞ্জিটা দেয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর নাম লেখা, বাংলাদেশ লেখা এই গেঞ্জিটা দেয়, এবং that was a fantastic and fabulous experience. As I was running through the streets of London, there were scores of people shouting the name of Bangladesh. লোকজন বলছিল যে yes, Bangladesh go ahead, Bangladesh Army go ahead, Anik go ahead. So they are seeing my name in the air, my t-shirt. So that was one of the fabulous experience I had. Masood Parvez, tell us details about London Marathon. What qualification needed for that? Masood, actually, there is no qualification. Qualification is you have to pay them, and if you're too lucky, তুমি যদি সৌভাগ্যবান হও, সেক্ষেত্রে তুমি অনলাইনে রেজিস্টার করতে হবে টাকা দিয়ে। যদি সৌভাগ্যবান হয় হয়তো তোমার নাম আসবে, দ্যাটস ইট। আর কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। আর বাকি ডিটেইলস আমার অভিজ্ঞতার কথা আমি অলরেডি শেয়ার করেছি। বিজয় একটা কথা জিজ্ঞেস করেছে যে লন্ডন ইজ known for all 4 weathers in a day. What kind of clothing did you wear? Well, that was tricky because লন্ডনের আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, এটার সঙ্গে আমরা ওরিয়েন্টেড না। আমি একটা হুডি পরে গিয়েছিলাম, যেটা রেসের আগ মুহূর্তে আমি ছুঁড়ে ফেলেছি, I just disposed it off. তারপরে শীতে ঠক করে কাঁপছিলাম, এবং আশেপাশে ফেলো রানার বিদেশি যারা ছিলেন তাদেরকে বলছিলাম যে ভাই, আমি তো বাংলাদেশের মানুষ, এই শীতে আমি অভ্যস্ত না, আমাকে একটু ঘিরে রাখেন আপনারা। আমি ওদের ভেতরে গিয়ে ঘিরেছিলাম। That's what is it. So yes, the weather is pretty cold. Vijay, you can expect it to be a very chilled weather. You can expect the temperature to be 10 degrees or 12 degrees. You have to run in that weather. But if you acclimate, that's why I said that you should reach London at least before a week, so that you acclimatize yourself and then go on with the running thing. Anisa, tomakeo salam. Thank you very much. Anisa is also a great personality in the Sylhet running community, so far I know. বিজয়ের আরেকটা প্রশ্ন করেছে, আমরা এই প্রশ্নগুলো আর পরে নিব নাকি অন্য কোনো কথা বলবো আমরা? না, নাকি বলতে থাকবো আমি? একটু পরে কমেন্টগুলোতে যাই। না ভাইয়া, কমেন্টগুলোতে আমি আচ্ছা যাই আবার। আমি আবার একটু আচ্ছা, sure. একটু যেতে যাচ্ছি। শাকিলাপুর, হ্যাঁ, শাকিলাপুর একটা লেখা পড়েছিলাম, বিডি নারায়ণ উনি পোস্ট করেছিলেন, লাইক ওনার পরে, যখন মেবি সেকেন্ড বেবিটা হওয়ার পরে উনি যে স্টার্টটা করলেন, ওই জার্নিটার আপনি একটু বলবেন? কারণ অনেক মেয়েরা আছে এই সময়টা খুব ভয় পায়, কিভাবে ওরা আবার লাইফে ফিরে আসবে, নর্মাল লাইফে। তো আপনি যে স্টার্টটা ছিল আপনার, আমি খুবই ভালো লেগেছে। আমি যখন পড়াটা পড়েছিলাম, আপনি এত সুন্দর করে লিখেছেন যে
Sure. Thank you. Good question. To be Is honest, Shakila available? can you hear me? Can you hear me? Nodi, can you hear Everyone me? hearing you, Apu. Just continue. Okay. Yes, Okay. Apu, just So, continue. আমার কাছে যেটা মনে হয় যে লুজিং ওয়েট ইজ নট এ বিগ ডিল। মানে ওজন আসলে তুমি ক্যালোরি ডিফিসিট করলে এবং একটা কনসিস্টেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গেলে তুমি কিন্তু ওয়েট লস ইজিলি করতে পারো। আর প্রেগন্যান্সি ওয়েট তো এমনিতেই ইজি আমি বলবো, কেননা ওই সময় একটু এক্সট্রা স্ট্রেস তোমার যাচ্ছে বডির উপর দিয়ে, বিকজ তোমার বেবিকে তোমার ফিড করতে হচ্ছে ওই টাইমটাতে। তো মানে প্রত্যেকবার ফিডিং এ তুমি আপ টু 500 ক্যালোরিজ পর্যন্ত বার্ন হয়ে যায়। সো ওইটা আসলে খুব বেশি মানে ডিফিকাল্ট বা ইম্পসিবল কিছু না, তুমি যদি একটু কনসিস্টেন্ট এবং কি বলবো টার্গেট নিয়ে আগাও তো এটা আসলে খুব বেশি ইয়ে না। আমি যেটা বলবো যে কনসিস্টেন্সি মেনটেন করা। আমি ওজনটা কমালাম, তারপরে এটাকে মেনটেন করাটা আমার কাছে মনে হয় দিস ইজ দ্য টাফেস্ট জব। লাইক আমার 10 বছর ব্যাকে আমি যেটা ছিলাম, ওই স্যুটগুলা, ওই ব্লাউজেসগুলা আমাকে ফিট হচ্ছে Is কিনা, Shakila দ্যাটস available? দ্য চ্যালেঞ্জ। ইয়া ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? Hey, everyone hearing you, Apu. ওকে। আমরা সো picture দেখছিলাম। ওকে ওকে ওকে। তো আমার জার্নিটা যেটা বললাম যে বেবি হওয়ার পরে হ্যাঁ এক্সট্রা আমি প্রায় 90 কিলোর মতো হয়ে গেছিলাম। তো আমি মাথার মধ্যে অনেক বেশি প্রেশার নিতেছিলাম যে আমি নতুন আর কোনো ড্রেসই বানাবো না, আমি ওল্ড ড্রেসে ফিট হব। ইভেন আমি তোমাকে ওই পিকচারও দেখাতে পারবো না, আমি ওই সময় কোনো ছবি তুলতাম না। লাইক আমি সব মিরর ঢেকে দিয়েছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু সি মাই দ্যাট ফেস, মানে ওই ওই ইয়েটা আমি দেখতে চাই না, ওই ফেসটা জাস্ট আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ওভারকাম করতে চাই। তো ইটস লাইক এ চ্যালেঞ্জ ফর মি। তো আমার মনে হচ্ছে যে আমি উইদিন 4 মান্থ অর মোর দ্যান 4 মান্থ আমি প্রায় 28 কেজি মতো লুজ করে ফেলছিলাম। সো আমি জানি না মানে ওই জার্নিটা আসলে কিভাবে গেছে, মানে এভরিওয়ান মানে সবাই অবাক হইতো যে ও মাই গড ইউ আর লুজিং ওয়েট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সামহাউ। বাট তারপর টোনিংটা একটু ডিফিকাল্ট। লাইক মার্জিনাল ওয়েটে যখন চলে যায় ওই ওয়েটটা 27 কেজি ওয়াজ ইজি, 27-28 কেজি ওয়াজ ইজি, বাট 5-6 কেজি যে মার্জিনাল ওয়েট থাকে ওইটা দিয়ে টোনিং করাটা মোস্ট ডিফিকাল্ট আর কি, মানে অ্যাবডোমিনাল ফ্যাটটা কমানো ওইগুলো চ্যালেঞ্জিং। ওগুলোর জন্য আসলেই রিসার্চ করতে হয় কোনটাতে আমার কাজ হবে। সেলফ রিসার্চ ইজ দ্য বেস্ট ওয়ে। আমি অলওয়েজ সাজেস্ট করি, অনেকে বলে যে না তুমি কি ডায়েট চার্ট ফলো করছো। এভরিওয়ানস বডি ইজ ডিফারেন্ট এবং সবার টার্গেটও ডিফারেন্ট, গোলও ডিফারেন্ট। সো অ্যাকর্ডিং টু গোল এবং অ্যাকর্ডিং টু ইয়োর বডি টাইপ তোমার ডায়েট হবে, তোমার ওয়ার্কআউট হবে। লাইক আমি অনেক ইন্টেন্স ওয়ার্কআউট করি, আমি চাই যে আমার কোর বিল্ড আপ হোক। তোমার ওইটা নাও হইতে পারে, তোমার হইতে পারে যে তুমি তোমার ওয়েটটাই মানে ওয়েট লসটাই তোমার কাছে টার্গেট, তুমি বডি টোনিং করবে এটাই তোমার টার্গেট। বাট আমার কাছে হয়তো ওইটা না, আমার হইতেছে কোর স্ট্রেংথ বাড়াবো। আমি লাইক এখন 21 কিলো আমি 3 ঘন্টায় শেষ করি, আমি উইদিন 6 মান্থে আমি এটা 2.5 ঘন্টায় শেষ করতে চাই। তো এক একজনের টার্গেট ওরিয়েন্টেড আসলে গোল হবে। তো আমার চার্ট চেয়ে বা আমি কিন্তু আমার চার্ট চেয়ে লাভ নাই সেক্ষেত্রে, কারণ আমি আমার ওয়ার্কআউট অনুসারে আমার চার্টটা হয়। তো আমার ওয়ার্কআউটটা তো তুমি করো না, তো তো আমার চার্টটা তুমি ফলো করলে আসলে তোমাকে কাজে দিবে না। সো মেয়েদের আসলে অনেকগুলো জিনিসও খেয়াল রাখতে হয়, প্রপার নিউট্রিশন যেন পায়। যেহেতু আমরা মান্থলি একটা মেনস্ট্রুয়েশন প্রসেস দিয়ে যায়, পিরিয়ড হয় আমাদের একটা, তো সবকিছু ইয়ে করে আমাদের ফার্টিলিটি মেনটেন করতে হয় সবকিছু। তো আমাদের মনে হয় এগুলো নিজেরা রিসার্চ করে বা ওই ধরনের প্রফেশনাল কারো নিজে যদি এভাবে রিসার্চ করার ওয়েটা না জানে, তো প্রফেশনাল কারোর কাছে গিয়ে ওইভাবে আসলে একটা গাইডলাইন নিয়ে তারপর ওইভাবে স্টার্ট করা উচিত আর কি। দ্যাটস ওয়াজ অল অ্যাবাউট মাই জার্নি। আপু স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাট ওয়াজ ওরিয়েন্টেড আসলে গোল হবে। তো আমার চার্ট যে মাথায় রাখতে হয় প্রপার নিউট্রিশন যেন পায়। যেহেতু আমরা মান্থলি একটা মেনস্ট্রুয়েশন প্রসেস দিয়ে যায়, পিরিয়ড হয় আমাদের একটা, সবকিছু ইয়ে করে আমাদের ফার্টিলিটি মেনটেন করতে হয় সবকিছু। তখনও আমি ওকে মেবি দেখি নাই, এটা হইতেছে জাস্ট আমার মানে কি বলবো ডেলিভারির পরে ওদের কাছে পাঠায় দেওয়া হয়েছিল, তখনও আমি দেখি নাই ওকে। তো আমরা নেক্সট পিকচারে যাই এখন।
এটা মনে হয় ছোটবেলার একটা ছবি চলে গেছে, আমি ওই ছবিটা আবার একটু যেতে যাচ্ছি। ওটা কি শাকিলা আপুই নাকি? আমি একটু কনফিউজ। That's Yeah. Shakila. কোন স্পেশাল ডেট ছবি আপু? আমার আমার মামার বাসা, আমি তো চিটং থেকে বিলং করি, তোমরা হয়তো বা তুমি জানো কিনা আমি জানি না, আমি চিটং থেকে বিলং করি। আমার এই মামা থাকে মাদার বাড়িতে, উনার বাসায় বেড়াতে গেছিলাম, ওইখানে তোলা। হ্যাঁ স্পেশাল, মামার বাড়িতে আমরা উইকলি যাইতাম, সো এটা ইয়া স্পেশাল। আর আমি ছোটবেলায় খুব লাজুক টাইপের ছিলাম, খুবই লাজুক টাইপের ছিলাম। কারো বাসায় গেলে আমি যখন লজ্জা পেতাম আমি চোখ বন্ধ করে ফেলতাম। যাক, আজকে যারা ফলোয়ার আছে আনিক ভাইয়া এন্ড শাকিলা আপু, তারা অনেক এরকম সিক্রেট সিক্রেট জিনিস দেখতে পারবে লাইভ সম্পূর্ণ হওয়া পর্যন্ত, আমি আশা রাখছি। দেখা যাক আমি আনিক ভাইয়ার সিক্রেট জানতে খুব এক্সাইটেড। আমি আনিক ভাইয়ার সিক্রেট জানতে খুব এক্সাইটেড। লেট আস শো। আমরা ফিটনেসের পাশাপাশি কিছু পার্সোনাল লাইফ, আমি হচ্ছে কি একটা সাদা কাগজ, নো সিক্রেসি। সম্পূর্ণ লাইফটা কিন্তু সবকিছু সবার সাথে রিলেটেড, কারণ আমরা একজনে আরেকজনের সাথে রিলেটেড। পার্সোনাল লাইফ থেকেই আমরা কিন্তু সবকিছু বুঝি, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আসলে এখন আবার একটু আনিক ভাইয়ের কাছে চলে আসছি। আনিক ভাইয়া, আপনার আসলে জার্নিটা আমরা যেটা রেগুলার দেখি, যে আপনি যে খুব সুন্দরভাবে যে হার্ট রেট সহ হয়তো বা দিচ্ছেন আপনার রেগুলার ওয়ার্কআউটের ইয়েটা, তো আপনি একটা নিউ রানারকে কিভাবে হেল্প করবেন, যে একজন নিউ রানার যখন সে শুরু করবেন তার আসলে জার্নিটা কি ধরনের হওয়া উচিত? আমার মনে হয় সবার আগে তার শুরু করা উচিত হাঁটা দিয়ে, যার দৌড়ের সঙ্গে একেবারে অ্যাক্লামেটাইজেশন নাই। প্রথম অভ্যাসটা হাঁটা থেকে শুরু করা উচিত। যখন সে আস্তে আস্তে হাঁটার পরে, সে যখন জোরে হাঁটা শুরু করলো, যখন সে জোরে হাঁটতে অভ্যস্ত হবে, তারপরে তার হচ্ছে গিয়ে দৌড়ে সুইচ ওভার। এবং দৌড়টা এমন না যে প্রথম দিনই সে 1 কিলোমিটার দৌড়ে ফেলবে। ইফ হি ক্যান রান 3 মিনিট 4 মিনিট সে যদি দৌড়াতে পারে প্রথম দিন, ফেয়ার এনাফ। সে তাকে চেষ্টা করতে হবে এই 3 মিনিট বা 4 মিনিটকে সে আস্তে আস্তে সামনে কতটুকু এগিয়ে নেওয়া যায়। আমরা এখানে একটা প্রশ্ন দেখেছিলাম প্যারিস রশিদের কাছ থেকে। প্যারিস রশিদ ভাই আমার কাজিন, আমার চাচাতো ভাই। প্যারিস রশিদ ভাই প্রশ্নটা করেছেন এবং আমার মনে হয় প্রশ্নটা অনেকের জন্যই প্রযোজ্য, এবং এটা এই কিছুক্ষণ আগে সঞ্চালক নদী যেটা বললো এটার সঙ্গে সংশ্লিষ্ট, যে শারীরিকভাবে যারা দুর্বল তাদের জন্য কি দৌড় দেয়া যাবে? মানুষের অসাধ্য বলে কিছু নাই। আমরা যদি ইন্টারন্যাশনালি দেখি, ক্রাচ নিয়েও লোকজন ম্যারাথন করে আসছে। তো আমাদের যারা শারীরিকভাবে দুর্বলতা, প্যারিস রশিদ ভাইয়ের প্রশ্নটা আপনারা দেখতে, তাদেরকে ফিটনেস তারা কিভাবে ধরে রাখতে হবে? তো প্যারিস ভাই এবং এরকম যারা যদি কেউ শারীরিকভাবে দুর্বল থাকেন, তাদের জন্য আমার একটা আগে হাঁটা দিয়ে শুরু করেন, প্লাস আপনার খাবারটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসেন। শরীর থেকে ঘাম বের করাটা জরুরি। এটা যদি আপনি নিয়মিত ভিত্তিতে করতে পারেন, আশা করা যায় আপনারা শারীরিকভাবে ফিট থাকবেন ইনশাআল্লাহ। শাকিলা, তুমি মহিলাদের প্রেক্ষাপট থেকে যদি কোনো কিছু বলতে চাও। মহিলাদের জন্য আমি যেটা বলবো যে অ্যাটলিস্ট 30 মিনিটস অফ ওয়াক অথবা 15 মিনিটস রান রেগুলারলি করেন। আর হইতেছে এটা দিয়ে শুরু করলে আলটিমেটলি আসলে আপনারা আপনাদের ওয়েটা খুঁজে পাবেন। আর আপনারা বেশি কোয়েশ্চেনটা বেশি যেটা আসে যে অ্যাবডোমিনাল ফ্যাটের জন্য আসলে ইনসুলিন লেভেল যে স্পাইক হয় ওইটা কমাইতে হয়। আমি অলওয়েজ বলি কার্বোহাইড্রেটের কনজাম্পশনটা একটু কমাইতে হবে। আর রেগুলার ফিটনেসটা আমার কাছে আসলে ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল তিনটা জিনিসের কম্বিনেশন আমার কাছে ফিটনেস বলতে আমি শুধু আসলে ফিজিক্যাল ফিটনেসটাকে বুঝাই না। ফিজিক্যাল ফিটনেসের মাধ্যমে আমরা যেটা হয় যে আমাদের ইমোশন, মুড সুইং যেটা ওইটা অনেক কন্ট্রোলে চলে আসে। আর মেন্টাল হেলথ তো সাথে সাথে ডেভেলপ হয়। কিভাবে হয় সেটাও আমি এক্সপ্লেন করতেছি। মেন্টাল হেলথটা যাই হোক, যে ফিজিক্যালি আমি যদি প্ল্যান করি যে আমি 1 ঘন্টার একটা ট্রেনিং সেশনে যাব ডেইলি, সেটা ওয়াকিং হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, যোগা হইতে পারে, ইভেন সালসা ইজ এ ফর্ম, ডান্সিং ইজ এ ফর্ম।
I always appreciate any form of fitness. You can dance, you can do salsa, you can do Zumba, yoga, whatever you want, but do something. মিউজিক ছেড়ে 1 ঘন্টা নাচো, দ্যাটস অলসো ফিটনেস ফর মি। মানে নট অনলি রানিং ইজ কনসিডার অ্যাজ ফিটনেস, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান সুইম অ্যাজ ওয়েল। সো কোনো একটা কিছু করো, এবং ওইটার জন্য যে প্ল্যান করতেছো তুমি আগের দিন ধরে, লাইক আমি 1 ঘন্টা সময় বের করার জন্য, আমার ক্ষেত্রে যেটা হয় যে 1 ঘন্টা সময় আমার নিজের জন্য টোটালি বের করার জন্য আমার কিন্তু অনেক প্ল্যানিং এর মধ্যে দিয়ে যেতে হয়। লাইক ওই সময়ের জন্য আমার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়, 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হলে আমার 1 ঘন্টা আগে বেডে যেতে হয়, সেভাবে আমার বাচ্চাদের ফুডটা প্রিপেয়ার করতে হচ্ছে, হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করতে হচ্ছে। সো এইভাবে না নিজের মধ্যে একটা মানে কি বলবো চেঞ্জ আসে। তো ওই চেঞ্জটা আসলে আমাদেরকে মেন্টাল একটা চেঞ্জ নিয়ে আসে। তো আমরা একটা জিনিস নিয়ে প্রোডাক্টিভ কিছু নিয়ে বিজি থাকি। সো সো দ্যাট ক্যান মানে আমরা যখন মেন্টালি ভিতর থেকে মানে রিফ্রেশিং ফিল করব, তখন ওটা আসলে আমাদের ফিজিক্যালিও মানে ইয়ে করতে, অ্যাচিভ করতে, ফিজিক্যাল গোলটা অ্যাচিভ করতে আমাদেরকে হেল্প করবে। ফিজিক্যাল ফিটনেস মানে নট অনলি হ্যাভিং এ গুড হেলথ, মানে টোনিং বডি, it's also includes emotional mental health for me. So আমি মেয়েদেরকে অলওয়েজ রিকমেন্ড করব আমি একটু অ্যাট লিস্ট 1 ঘন্টা নিজের জন্য বের করো। হ্যাঁ শিওর ভাইয়া। আমি শাকিলা তোমার কথা থেকে একটু লিড নিতে চাই, জাস্ট এলাবোরেটিং ইট ফার্দার। আমি এটাই বলতে চাই যে ওই নিজের জন্য সময় বের করাটা খুব জরুরি, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি তো সময় পাচ্ছি না এগুলা করার। সময় কখন? সময় আসলে কেউ আপনাকে কখনো করে দিবে না, নিজের সময় নিজেকে তৈরি করে দিতে হয়। আমার জন্য আমি যেটা যেটা কার্যকরী হয় আমার জন্য, আমি যদি সকালে উঠে ফজরের নামাজটা পড়তে পারি এবং তারপরে যদি আমি 1 ঘন্টা দৌড়ে আসতে পারি, দ্যাটস আমার হিসাবে দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট আ ডে। আমার সারাদিনের জন্য আমি মেন্টালি ফ্রি হয়ে গেলাম, যে আমার আজকের শারীরিক যে কার্যক্রমটা করার দরকার ছিল, আই এম ডান উইথ ইট। তো এটা করতে গেলে আমাকে ভোরে উঠতে হবে, ভোরে উঠতে গেলে আমাকে আর্লি ঘুমাতে হবে। সো এভরিথিং ইজ রিলেটেড। ইউ ক্যানট অ্যাফোর্ড টু রিমেইন অ্যাওয়েক থ্রুআউট দ্য নাইট। আমি সারা রাত জেগে থাকলাম, তারপরে আমি আবার আশা করবো যে আমি সকালে খুব আর্লি উঠে এগুলা করবো, কারণ দিনের বেলার মধ্যে আপনি করতে পারবেন না। আপনি যদি সকালে উঠে 1 ঘন্টা হাঁটেনও, দ্যাটস আ গুড এক্সারসাইজ। সো সময় বের করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আরো কিছু প্রশ্ন কি আমরা নেব? আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, লাইক এট দ্য মোমেন্ট স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি শাকিলার জন্য। ও ডিজনিল্যান্ডে, আমার একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি ছিল। সেটা হচ্ছে যে আমি তখন খুবই ঠান্ডা, মেবি মাইনাস কত ঠিক আমার মনে নাই, -3-4 হবে এই ধরনের টেম্পারেচার সাংহাইতে। তো আমরা ডিজনিল্যান্ডে গেছি, তো সারাদিন খুব ঘোরাঘুরি হয়েছে। অলমোস্ট আমরা অনেক কিলোমিটারের মতো হেঁটে ফেলছি, আমার ঠিক মনে নাই, আমার ওয়াচে ছিল মানে অনেক, মানে 20 কিলোর উপরে হবে মনে হয়। তো একদম লাস্ট একটা শো থাকে ওখানে, যেটা হচ্ছে লেজার শো, ডিজনিল্যান্ডের মোস্ট অ্যাট্রাকশন আর কি। ওটা দেখার জন্য সবাই ওয়েট করে। তো আই ক্যান্ট হিয়ার। তুমি বলতে থাকো, আমরা শুনতে পাচ্ছি। মোস্ট অ্যাট্রাকটিভ একটা ওকে। তো ওইটার জন্য ওয়েট করে। তো ওইটা রাতের 8টার সময় হয়। তো ওইখানে প্রায় অলমোস্ট যারা মানে ওই দিন এন্টার করছে ডিজনিল্যান্ডে, ওরা সবাই অলমোস্ট ওই জায়গাটাতে গ্যাদার করে। তো আমার ছেলেও খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। ডিজনিল্যান্ডের ড্রিম ক্যারেক্টারগুলো ওইখানে লেজার শোর মাধ্যমে দেখায়, তো দেখবো ওইটা। তো ওই সময় হয়েছে কি যে মানে দেখতে 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 মানে আমার বড় ছেলেটা হারাই গেছে আর কি। হারাই গেছে বলতে এটা আমরা অনেক পরে বুঝছি। তো বেশি মানে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে অনেক ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, পরে তো অনেক ভিড় হয়ে যাবে, তোর শো শেষ হওয়ার 5 মিনিট আগে আমরা বের হয়ে যাব। তো বলছে ওকে ঠিক আছে, আমরা 5 মিনিট আগে বের হয়ে যাব। তো আমরা বের হয়ে অলমোস্ট গেটের কাছে চলে আসছি। তখন আমরা নোটিস করলাম যে আমার ছেলে, বড় ছেলে আমাদের সাথে নাই। তো মানে দ্যাট ওয়াজ লাইক, মানে কিভাবে খুঁজবো, মানে এত বড় জায়গা এর মধ্যে ওকে কিভাবে খুঁজবো আর কি। তো
পরে এক পর্যায়ে গিয়ে তো আমি তো কান্নাকাটি মানে ওই আমার তখন মানে একটা স্টেপও দেওয়ার শক্তি ছিল না, যেই আমার ছেলে হারাই গেছে আমি মানে 5 কিলোমিটারের মতো এক্সট্রা ওই সময় মানে ডাবল এনার্জি গেইন করে কেন জানি আমি মানে পুরা চক্কর দিয়ে দিছি ডিজনিল্যান্ডটা, মানে আমি ওয়াচে আমি দেখছিলাম যে আমার 5 কিলোর মতো হয়ে গেছিল আর কি। তো পরে ওইখানে আবার ওদের একটা ইয়ে ছিল যে ওরা অ্যানাউন্সমেন্ট দেয় না কোনো বেবি হারালে, যাতে অন্যান্য যারা ভিজিটার্স আছে ওদের মধ্যে যাতে কেউ আতঙ্কিত না হয় বা কিছু না হয়, ওরা এগুলো অ্যানাউন্সমেন্ট দেয় নাকি সিস্টেম নাই। তো ওরা যেটা করতেছিল যে পুলিশগুলো বের হয়ে মানে অন্ধকারের মধ্যে খোঁজা শুরু করে দিচ্ছে আর কি। তো পরে আমার ছেলে আবার বেশ স্মার্ট ছিল আলহামদুলিল্লাহ, তো ও গিয়ে একজন লেডি, সবাই আবার ইংলিশ বুঝে না, তো কাউকে এক্সপ্লেইন করে বুঝাইতে পারতেছিল না, তো কোন একজন পুলিশ নিয়ে গিয়ে ওদেরকে যে ইংলিশ বুঝে উনার কাছে নিয়ে গিয়েছে, তো সে বুঝেছে, তো এভাবে ফাইনালি পুলিশের মাধ্যমে খুঁজে পাওয়া আর কি। বিজয় এটা জানে কিছুটা, দ্যাটস ওয়াই হি ওয়াজ আস্কিং দ্য কোয়েশ্চেন। এই আর কি মূলত মানে এটা আমার ওই দিনের শিক্ষা যে মানে যখন ইমার্জেন্সি কোনো কিছু এসে পড়ে মানুষ আসলে মানে মনের শক্তি দিয়ে দৌড়াইতে পারে। তখন মানে আমার মনে হইতেছিল আমি আচ্ছা, মানে মেট্রো পর্যন্ত হেঁটে যেতে পারবো না। আমি সবাইকে আর এই yeah, Shakila, finish it, no problem. I'm done. আচ্ছা, আমি সবাইকে দৌড়ের সঙ্গে অনেকে টিপস চাচ্ছেন, আমি আমার জন্য যেটা কার্যকরী হয়েছে আমি ওটা একটু সবার সঙ্গে শেয়ার করতে চাই, যেটা আমার কাছে মনে হয় সামথিং ম্যাজিক্যাল, এবং আই গিভ ডিউ ক্রেডিট টু বিডি রানার্স, বিকজ বিডি রানার্স এ এই যে কোয়ারেন্টাইন সময়ে সবাই যে বিভিন্ন চ্যালেঞ্জ গুলোকে সামনে নিয়ে এসছে, এই চ্যালেঞ্জ গুলো থেকেই কিন্তু আমি আগে প্ল্যান করতাম, দ্যাটস রাইট, বাট চ্যালেঞ্জ হিসেবে কখনো প্ল্যান করি নাই। ওয়াল স্পট আমি কখনো করি নাই, আমি ওয়াল স্পট জিনিসটার সঙ্গে পরিচিত হয়েছি বিডি রানার্স এর সংস্পর্শে এসে এবং এই কোয়ারেন্টাইন টাইমে। এই লাইভ যারা দেখছেন এই সকল দর্শকদেরকে আমি ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমি যেদিন থেকে ওয়াল স্কোয়াট এবং প্ল্যাঙ্ক রেগুলারলি করা শুরু করেছি, আমি প্রত্যেকদিন সকালে দৌড়ে আসার পরে এই দুইটা জিনিস দিনের মধ্যে আমি অবশ্যই করি, এবং এটা করার পরে whatever injury I had, whatever pains I have, those have just simply vanished. আমি কোনো জিম করি না এখন, কিছুই করি না, জিম করতে গেলে পায়ের ওয়েট ট্রেনিং এর বিষয় আছে, হয়তো জিম খুলে গেলে তখন আমি পায়ের ওয়েট ট্রেনিং গুলো করবো, বাট এখন আন্ডার দ্য সার্কামস্ট্যান্স যেটা এখন হচ্ছে, এই সার্কামস্ট্যান্সে আমি বলবো ওয়াল স্কোয়াট আমার জন্য খুব কাজ করেছে, এবং আমি প্রত্যেককে সাজেস্ট করবো আপনি হোয়াট ইজ এ ওয়াল স্কোয়াট, দেয়ালে স্কোয়াট করা, আপনি যদি গুগল করেন ইউ গেট স্কোরস অফ লিটারেচার্স অন ইট, অন ভিডিওস অন ইউটিউব, সো ইউ গেট টু লার্ন অ্যাবাউট ইট, এবং এটা আমার জন্য খুব কাজ করেছি। আই হ্যাড উইকার গ্লুটস, আই হ্যাড উইকার কাফস, এই জিনিসগুলো এখন চলে গেছে, এবং এই জন্য যার কারণে বললাম যেহেতু পা স্ট্রঙ্গার হয়েছে, আমি দৌড়াই, কোনো ব্যথা নাই, আই জাস্ট রান ফ্রিলি অ্যান্ড হ্যাপিলি। সো এই টিপসটা আমি মনে করি সবার সঙ্গে শেয়ার করা প্রয়োজন ছিল। নদী, তুমি যদি অনুমতি দাও, আরো কিছু প্রশ্ন এসেছে, আমরা যদি কি প্রশ্নগুলো কি আরো কিছু নিব, অনেকগুলো নাহলে প্রশ্ন জমে যাচ্ছে অনেক। হ্যাঁ ভাইয়া, আপনি কন্টিনিউ করেন, কমেন্ট গুলো অ্যানসার করে দেন ভাইয়া। অলরাইট, বেশিরভাগই আপনাকে উদ্দেশ্য করে আসে। আচ্ছা, আমরা লাস্ট কথা বলেছিলাম বিজয়ের প্রশ্ন নিয়ে, আনিসার কথাও বলেছি, শাকিলাকে প্রশ্ন করেছিল লেগ ওয়ার্কআউট নিয়ে, আমি লেগ ওয়ার্কআউটের কথাও মনে হয় মোটামুটি কভার করে দিয়েছি। শাকিলা, তুমি কি আর কিছু বলতে চাও? বিজয়ের একটা প্রশ্ন ছিল যে হাউ ইম্পর্টেন্ট আর লেগ ওয়ার্কআউট ফর রানিং, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং অন দ্যাট? He knows how important leg work for me. আমি leg workout খুবই পছন্দ করি। আমি every week 3 days at least leg day রাখি। সো লেগ ওয়ার্কআউট কোর স্ট্রেংথ, আমি মনে করি যে মানে এটা কি বলবো, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ফিটনেস লেভেল, সো ইম্পর্টেন্ট, তো দ্যাটস অল। ওকে, সো ওকে, we go to the next questions. হুমায়ুন ভাই is a very senior and elder runner. হুমায়ুন ভাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমরাও হুমায়ুন ভাইকে সালাম জানাই। থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন ভাই, থ্যাংক ইউ সো মাচ হুমায়ুন ভাই। Nripen Dada, Humayun Bhai, these elders are huge inspiration for the running community in Bangladesh. Okay,
এসএ পিপল হ্যালো বলেছে সবাইকে। ফারিয়া আপু, ফারিয়া আতাহার খান আপু, আপনাকেও সালাম এবং ধন্যবাদ। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসছে মেহেদি ফয়সাল। আমি প্রশ্নগুলো অনেক লম্বা প্রশ্ন করেছে, 5টি প্রশ্ন, আমি খুব সংক্ষিপ্ত ভাবে উত্তর দিতে চাই। তার প্রথম প্রশ্নটাই হচ্ছে গিয়ে সে আগেই আমাদের হাত পা বেঁধে ফেলেছে, বলেছে যে প্লিজ এক্সপ্লেইন এন্ড ডু নট সে দ্যাট সি গুগল এন্ড ইউটিউব। তার মানে আমাকে এখন পুরোটা বুঝিয়ে বলতে হবে, ভাই মেহেদি হাসান ফয়সাল, আমাদের একটু সময়ের স্বল্পতা আছে, কিছু কিছু জায়গায় আমাকে গুগল এবং ইউটিউবকে রেফার করতে হবে। আমি খুব সংক্ষিপ্ত বলি, হোয়াট ইজ দ্য কমফোর্টেবল হার্ট রেট ফর রানিং। হার্ট রেট মেজার করার জন্য একটা ইউনিভার্সাল একটা সিস্টেম আছে, যেটাকে বলা হয়েছে কি 220 থেকে তোমার যে বয়স আছে বয়সটাকে মাইনাস করতে হবে, আর এটার হার্ট রেট মেজারের জন্য তোমার আরেকটা জিনিস দরকার, ইউ নিড এ গ্যাজেট। অ্যাজ ফর মি, আই ইউজ এ গারমিন ওয়াচ, যেটা আমাকে দৌড়ের সময় কনস্ট্যান্টলি আমাকে আমার হার্ট রেট দেখায়, আমার যখন আমি রেস্টিং হার্ট রেট কত সেটা দেখায়। তো হার্ট রেটের মধ্যে ঘুম থেকে ওঠার পরে একটা হার্ট রেট আছে যেটাকে বলে রেস্টিং হার্ট রেট, এটার বাইরে আরেকটা হার্ট রেট আছে যখন আপনি দৌড়াচ্ছেন তখন একটা হার্ট রেট আছে, আর যখন খুব আস্তে আস্তে দৌড়াচ্ছেন সেটার একটা আলাদা হার্ট রেট আছে। আমি যেটা দীপেন দাদার কাছ থেকে আমি সাজেশন নিয়ে যেটা শুরু করেছিলাম, হার্ট রেটের অনেকগুলো জোন আছে এবং এক একটা জোনের এক একটা ইমপ্লিকেশন আছে। জোন 1, জোন 2 হার্ট রেট রানিংটা খুব সহজ, এবং এই হার্ট রেট রানিং এ আপনি কথা বলতে বলতেও দৌড়াতে পারবেন। বাট আপনার জোন 3 হচ্ছে গিয়ে আপনার নিজের যে সাধ্য, সীমিত সাধ্য থেকে আরেকটু পুশ করে সামনে নিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে কি আপনার জোন 3। আবার জোন 4 হচ্ছে কি আরো বেশি, জোন 5 হচ্ছে কি আরো বেশি। জোন 5 এ আপনি সাধারণত বেশিক্ষণ দৌড়াতে পারেন না, বিকজ ইউ আর গিভিং আউট ইউর ম্যাক্সিমাম। আমি চেষ্টা করি আমার জোন 3 এবং জোন 4 এর মধ্যে দৌড়ানোর জন্য, এবং সেটার জন্য আমার বয়সের সঙ্গে আমি ক্যালকুলেট করে দেখেছি, এবং নিপেন দাদাও এটা ফলো করেন। আমি সাধারণত আমার হার্ট রেটকে মিনিমাম রাখার চেষ্টা করি 133, ম্যাক্সিমাম 150 এর উপরে যাই না। এবং ইউল ফিল ইট, আপনার ঘড়িতে যখনই আপনার হার্ট রেট 150 দেখাচ্ছে, ইউ উইল ফাইন্ড দ্যাট গ্যাসপিং, আপনার মনে হচ্ছে যে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, তো তখনই থেমে যাচ্ছি, থেমে কমে যাচ্ছে। এখন হার্ট রেট ট্রেনিংটার সুবিধাটা কি, আপনি যখন লো হার্ট রেটে দৌড়ানো শিখবেন, যেটা হঠাৎ করে হবে না, 3-4 মাসের মতো সময় লাগে, অধ্যাবসায় লাগে, এটার জন্য লেগে থাকতে হয়। সো আমি যেটার জন্য এখন চেষ্টা করে যাচ্ছি যে আস্তে আস্তে আমি এই লো হার্ট রেটে কতটুকু দৌড়াতে পারি। আমি 133 এবং 150 এর মধ্যে যখন রেখে দৌড়ানোর চেষ্টা করি, আমার পার কিলোমিটার ক্রস করতে মাঝে মাঝে 7.5-8 মিনিট লেগে যাচ্ছে। বিভিন্ন সূত্র বলে যে এটা আপনি যখন ক্রমাগত ভাবে অনুশীলন করবেন, তখন এই হার্ট রেটটার টাইমিং আপনার এটা 7.5 মিনিট বা 8.5 জায়গায় 6.5, 5.5ও নেমে আসতে পারে। সো ইটস এ ম্যাটার অফ টাইম, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। লো হার্ট রেট আপনাকে যেটা, লো হার্ট রেট রানিং আপনাকে যেটা সুবিধা দিবে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে লম্বা সময় টায়ার্ড না হয়ে দৌড়াতে সাহায্য করবে, আপনার রানিং এন্ডিউরেন্স এটা অনেকটুকু বৃদ্ধি করবে। তো লো হার্ট রেটের জন্য আমি যে জোনগুলোর কথা বলেছি, চেষ্টা করবেন জোন 3 ম্যাক্সিমাম জোন 4 এর মধ্যে দৌড়টাকে সীমিত রাখার জন্য। সেক্ষেত্রে 133 থেকে 150 হচ্ছে আমার সাজেস্টেড ওয়ান। সো আমার মনে হয় হাউ টু ক্যালকুলেট হার্ট রেট জোন ট্রেনিং আমি ইতিমধ্যে বলেছি, যে সাধারণত যদি আপনি মানে ফয়সালের জন্য বলা এবং সবার জন্য যারা ক্যালকুলেট করতে চান, খুব সিম্পল। সো আপনাকে যেটা করতে হবে যে আপনার 220 থেকে আপনার বয়স, সে ফর এক্সাম্পল আপনার বয়স 45, আপনি 220 থেকে 45 বাদ দেবেন, সেক্ষেত্রে আসবে হচ্ছে কি 175। এই 175টা কি, এই 175টা হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম হার্ট রেট, এর বাইরে যাওয়া উচিত হবে না। নেক্সট আপনাকে যেটা চেক করতে হবে, এটা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে চেক করতে হবে আপনার রেস্টিং হার্ট রেটটা কত। ধরে নিচ্ছি জাস্ট হিসাবের জন্য যে
এই রেস্টিং হার্ট রেটটা হচ্ছে গিয়ে সে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আমার রেস্টিং হার্ট রেট হচ্ছে গিয়ে 80 বিট, 80 বিটস পার মিনিট। এখন আপনার এই হার্ট রেটটা কিভাবে করবেন কি, আপনি ওই যে 175 বলেছিলাম ম্যাক্সিমাম হার্ট রেট থেকে আপনি 80 কে মাইনাস করবেন। সো আপনার এই HRR হবে হচ্ছে কি তখন হচ্ছে কি 95। সো এটার বাইরে এই 95 কে আপনি যখন 70% অর্থাৎ 0.7 দিয়ে গুণ করবেন তখন এটা আসবে হচ্ছে কি 66.5, এবং এই 66.5 এর সঙ্গে আপনার রেস্টিং হার্ট রেট আমি আগে বলেছিলাম 80, এটাকে যোগ করতে হবে। যোগ করলে 146.5 আসবে। সো এই 146.5 হচ্ছে কি আপনার জন্য এটার মধ্যে থাকার চেষ্টা করবেন। আবার এই একই যে 95 বলেছিলাম এটাকে যখন আপনি 85% অর্থাৎ 0.85 দিয়ে গুণ করবে তখন আসবে হচ্ছে 80.75। এটার সঙ্গে আপনার রেস্টিং হার্ট রেট অ্যাড করলে আসবে 160। আপনি যেটা বুঝতে পারছেন যে একটা 45 বছর বয়স্ক একজন মানুষকে 146 থেকে 175 এর মধ্যে তার হার্ট রেটটাকে রেগুলেট করতে হবে। আমি আমার জন্য, আমার বয়স এখন 44 হয়েছে, আমি যেটা করি আমি 133 থেকে 150 এর মধ্যে প্র্যাকটিস করছি, এন্ড আই থিংক ইটস ভেরি কমফোর্টেবল ফর দিস ওয়ান ফর মি। আমি জানি না খুব সংক্ষিপ্ত ভাবে আমি জিনিসটা এক্সপ্লেন করতে পারছি কিনা। নেক্সট সে VO2 max এর কথা বলে জানতে যাচ্ছে। VO2 max হচ্ছে কি O2 মানে হচ্ছে কি অক্সিজেন। সো VO2 max বলতে এটাই বোঝায়, আমি যেটা মানে যদি পরিষ্কার বাংলায় বুঝি, যে আপনার এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম বা অপটিমাম রেটে, যেই রেটে আপনার হার্ট, আপনার ফুসফুস, আপনার মাসেল গুলা ইফেক্টিভলি অক্সিজেনের ব্যবহার করতে পারে এক্সারসাইজ করবার সময়। এটা হচ্ছে গিয়ে একটা ব্যক্তির অ্যারোবিক ক্যাপাসিটি যাচাই করবার জন্য VO2 max ইজ দ্য থিং। এবং VO2 max বাড়ানোর জন্য লো হার্ট রেট ট্রেনিং, যেটার কথা আমার মনে হয় আমি অনেক বিস্তারিত বলেছি, এটা ফলো করতে পারেন, যেটা আপনার VO2 max এর ক্যাপাসিটি আস্তে আস্তে ইনক্রিজ করবে। কাউ হয়তো ইনবিল্ট থাকে, আমার নরমালি রানিং স্পিড হচ্ছে গিয়ে 5 মিনিট 10 সেকেন্ড, বাট এখন যেহেতু লো হার্ট রেট ট্রেনিং করছি আমি ওইদিকে তাকাই না, আমি হার্ট রেটের দিকে তাকিয়ে দৌড়াই। সো 7 মিনিট 8 মিনিট চলে যায়, ডাজন্ট ম্যাটার, I have kept that reserve for the race day. সো ওটা করলে VO2 max ও আসবে। আমার VO2 max এসেছে 44 এর মতন, যেটা ইজ এ ভেরি গুড ওয়ান কনসিডারিং মাই এজ। যেটা বলেছে আমার এজ হচ্ছে কি 26 বছর বয়স্ক একটা মানুষের সমান। It's a great compliment for me, don't you think? Anyway, big thumbs up. আমার মনে হয় এই কয়টা প্রশ্ন এসেছে। আর জুতার ব্যাপারে একটা প্রশ্ন করেছিল তৌহিদ বাড়ি, যে শুর ব্যাপারটা আমাকে লন্ডন ম্যারাথনের আগে তারা কি করেছিল। তারা আমাদের দেশে এখন আসলে ওই সুবিধাগুলো নেই। লন্ডন ম্যারাথনের আগে আমাকে ওরা একটা ক্যাম্প করেছিল, যে ক্যাম্পে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমি সেখানে যে তারা আমার পায়ের মাপ নিয়েছিল, যারা তার যেটাকে বলে আমার গেইট মেজারমেন্ট করে, এবং তারা ক্যামেরাতে ওটা ব্যবহার করি। আমার প্র্যাকটিস রানের জন্য এক ধরনের জুতা আছে, আর লং রানের জন্য আমি আরেকটা জুতা ইউজ করি। সো দ্যাটস হাউ আই ডু। আমার মনে হয় আমি আজকে সবচেয়ে বেশি বকবক করে ফেলেছি। আই ডিজার্ভ সাম ওয়াটার। আপনি অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। জুতার ব্যাপারে আসলে এই বিষয়টা এর আগেও আমি ফেস করেছি অনেকগুলো কোশ্চেন, কারণ আমাদের রানিং এ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ এই জুতা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে আপনার অনেক বেশি ইনজুরি হয়। তো ভালো রানিং শু ইউজ করার ব্যাপারে অনেক সবসময় শুনি যে মানুষ কোশ্চেনগুলো করতে থাকে কি ধরনের রানিং শু ইউজ করা উচিত। তারপর মাপের একটা বিষয় থাকে, যে অনেকে অনেক সময় আমরা ভুলে দেখা গেল খুব নরমালি যেটা করি আমরা পায়ের একদম এক্সাক্ট মাপে জুতাটা কিনছি, কিন্তু রানিং শুর ক্ষেত্রে তো এটা করলে খুবই প্রবলেম হয়, পায়ে খোসা পড়ে যায়, আরো অনেক কিছু প্রবলেম আমরা ফেস করি। তো
এটা আপনি বলে খুবই ভালো করেছেন। আমি নেক্সট আসলে আরেকটু যে বিষয়টা একটু যেতে চাচ্ছিলাম, লাস্ট আমার প্রথম আড্ডাতে নিপেনদা এসেছিলেন অ্যাজ এ পেসার হিসাবে। আজকে আপনারা দুজনেই আছেন পেসার হিসাবে, আপনারা লাস্ট ঢাকা হাফে কাজ করেছেন। তো পেসার জিনিসটা কি, এটা এখনো মানে অনেকের কাছে ক্লিয়ার না। আমার লাস্ট আড্ডাতে অনেক হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক আমার বাইরে থেকে, ইউএস থেকে আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে এই বিষয়টা জিজ্ঞেস করেছে যে আসলে পেসারটা কি এবং কেন একজন মানুষ পেসার হওয়ার জন্য ইন্টারেস্ট হয়। তো পেসারের আমি বলবো না, শাকিলা বলবে। আমার একটু ডিটেইলস বলেন আপনাদের দুজনের। আমি শাকিলা আপুর কাছ থেকে আগে শুনি একটুখানি, কারণ লেডিজ ফার্স্ট, পেসার বাট কাজ করেছেন। আমি আমি হ্যাঁ আমি আমি এর বাইরে গিয়ে আমি যদিও বললাম লেডিজ ফার্স্ট, বাট লেডিজ ফার্স্ট কথাটা কোত্থেকে এসেছে এটা কি জানো শাকিলা? না ভাইয়া বলেন তো, আপনার স্টোরিটা শুনি। মানে অনেকে ডিফারেন্টলি বানায় নিজেদের ফেভারে। না না, এটা নিজেদের ফেভারে না, আপনি ইট ইজ বলেন। কোয়াইট ডেট্রিমেন্টাল টু দ্য উমেন। ওই যুদ্ধের সময় অনেক আগে ফ্রেঞ্চরা যেখানে যেখানে মাইন ফিল্ড বা এরকম থাকলে আগে লেডিজ ফার্স্ট বলে ঘোড়ার থেকে আগে লেডিকে নামায় দিত, যে মরলে আগে আচ্ছা, সে আচ্ছা। মরবে, ঠিক আছে? সো দ্যাটস হাউ লেডিজ ফার্স্ট কেম ইন। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, তুমি বলো, তোমার কাছ থেকে আগে শুনি, তারপরে আমি না হয় অ্যামপ্লিফাই করব। আমি তো আসলে খুব বেশি যে মানে আমি যেসব ম্যারাথন বা ম্যারাথন ঠিক না, বাংলাদেশে যেগুলো 10K 5K হয় ওগুলোতে যেগুলোতে পার্টিসিপেট করছি। আমি তো দেশের বাইরে তো খুব বেশি দেশের বাইরে আমি একটাও ম্যারাথনে যাই নাই। সো আমাদের দেশে যেগুলো হয় 10K 5K ওগুলোতে তো খুব মানে পেসার আমি পাই নাই। সো পেসার বলতে মানে আমার কাছে যেটা ছিল যে যখন আমি ডিটারমাইন করব যে একটা টাইম টার্গেট সেট করব যে আমি এত কিলো 21 কিলো 3 আওয়ার্সের মধ্যে শেষ করব, 3 আওয়ার্সের মধ্যে শেষ করব, তখন আমরা ওই স্পেসিফিক মানে আমার টাইম ফ্রেমের মধ্যে যে পেসার থাকবে তাকে আমরা ফলো করলে মানে জাস্ট মানে আমরা আমাদের গোল রিচ আউট করব উইদিন দ্য টাইম। মানে ওকে জাস্ট ফলো করলেই হবে আর কি। ইটস লাইক মানে কি বলবো, ক্যাপ্টেন অফ দ্য শিপ। আচ্ছা, আমার আমি কি কাছে একটু বুঝিয়ে পেসার বলবো? মানে সহজ কথাই মানুষকে বলে। ইয়েস শিওর ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, পেসার জিনিসটা হচ্ছে কি একজন রানারের জন্য অত্যন্ত সম্মানজনক একটা পদ আমি বলবো। এবং আমার পেসিং এর অভিজ্ঞতা প্রথম বারের মতন হয়েছে এবছর, গত বছর কি নাকি এবছর, হ্যাঁ গত বছরের ঢাকা হাফ ম্যারাথন, নাকি এটা এবছর হলো, ভুলে ফেলছি। কোয়ারেন্টাইন সব হিসাবপত্র, হ্যাঁ কোয়ারেন্টাইন সব হিসাবপত্র উল্টাপাল্টা What করে। are you saying ভাইয়া? This year. আচ্ছা আচ্ছা, বয়স হচ্ছে তো অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, this year এত বয়স হয় নাই ভাইয়া, এত বয়স হয় নাই। ইয়া আচ্ছা, I might look younger, I'm ভাইয়া এত 44 কিন্তু বয়স হয় নাই। না না ভাই, আচ্ছা এত বয়স না। 44 years is not that old. আচ্ছা ভাই, আমরা বয়সের পিছনে না যাই, আমি মূল প্রসঙ্গে আসি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলা হয়েছে ভাইয়া স্ক্রিনে অলরেডি Pink jersey. এক্স্যাক্টলি, Yeah, so my like you can favorite see, pink jersey. like It's an honor, it's an honor. এই ছবিটাতে দেখা যাচ্ছে যে আমার জন্য টাইমিং ছিল 2 ঘন্টা 15 মিনিট। আমি যদি পেসার না হতাম আমি হয়তো 2 ঘন্টার ভেতরে চলে আসতে পারতাম। কিন্তু আমি যেহেতু পেসারের এই সম্মানজনক পদটা নিয়েছি এবং এটার জন্য আমি আমার যে বেস্ট টাইমিং সেটাকে আমি স্যাক্রিফাইস করেছি যাতে অন্যান্য রানাররা উপকৃত হন। পেসারের দায়িত্ব সেটাই যে একটা নির্দিষ্ট পেস মেনটেন করে সম্পূর্ণ ম্যারাথনটা যতটুকু দূরত্বে দৌড়ি হোক না কেন সেটা তাকে সম্পন্ন করতে হয়, এবং তাকে ওই নির্দিষ্ট পেসটা পুরো রেস জুড়ে ধরে রাখতে হয়, যেটা প্রিটি চ্যালেঞ্জিং এন্ড ইউ নিড টু ট্রেন ইয়োরসেলফ ফর ইট। তা না হলে দেখা যাবে যে আপনি পেস বারে বারে ভিন্নতা আসছে। ভিন্নতা যদি আপনার পেসের মধ্যে আসে, আপনাকে আপনার সঙ্গে যারা ফেলো রানার আছে তারা ফলো করতে পারবে না। আপনি যদি কখনো ফার্স্ট যান, আবার কখনো যদি স্লো যান। আর এটার জন্য I really would like to acknowledge the contribution of Vijay, the Indian of guy. ও আমাদেরকে পেসিং এর জন্য ট্রেন করেছে, ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। সো পেসারের কাজটাই হচ্ছে কি একটা নির্দিষ্ট পেস ধরে রেখে পুরো রেসটা সম্পন্ন করা, এবং কেউ যদি চায় যে আমি 2 ঘন্টা 15 মিনিটে এই ম্যারাথন একটা হাফ ম্যারাথন শেষ করব,
তার কাজ হবে হচ্ছে গিয়ে এই 2 ঘন্টা 15 ফ্ল্যাগ নিয়ে যে পেসার দৌড়াচ্ছে তাকে ধরে রাখা। দ্যাটস ইট। He will finish it in due time. Like I came just 10 minutes, 10 seconds to 2 hour 15 minutes. Just 10 seconds before it, I entered. I think the question is loud and clear. ভাইয়া ছবিতে আমরা এখানে প্রশান্ত তাকে দেখতে পাচ্ছি, প্রশান্ত কেরকাটা। উনি পেসার হিসেবে ছিলেন 45 মিনিটসে। আজকে ওনার বার্থডে, তো আমরা সবাই ওনাকে হ্যাপি বার্থডে উইশ করছি। Hey, happy birthday, Prashanto Pare. Happy birthday, Dada. Happy birthday to you. One of my favorite pacer runner all time. I respect you. I appreciate your running style. Happy birthday. দাদা আমার খুব আচ্ছা, পছন্দের মানুষ, খুব আমি একটা প্রশ্নের আমরা উত্তর নেক্সট একটা শোতে পেয়ে যাব। একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই, যেটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করেছিল যে VO2 max, মেহেদী ফয়সাল জিজ্ঞেস করেছিল যে VO2 max টা কিভাবে বাড়ানো যায়। আমি বলেছি লো হার্ট রেট ট্রেনিং করতে পারেন, আর একটা ট্রেনিং হচ্ছে কি ইন্টারভাল ট্রেনিং। ইন্টারভাল ট্রেনিংটা হচ্ছে কি একটা শর্ট ডিসটেন্সের জন্য আপনাকে খুব জোরে দৌড়াতে হবে, তারপরে আবার কমফোর্টেবল পেসে দৌড়াতে হবে। এই 2 থেকে 3 মিনিটের ইন্টারভাল ট্রেনিং গুলাও কিন্তু VO2 max বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ কার্যকরী। আমি শুধু একটা কথাই ফাইনালি বলতে চাই সবাইকে, যে মোটা কমানোর জন্য বা ওজন কমানোর জন্য দৌড়ালে চলবে না, দৌড়কে ভালোবাসতে হবে। You have to love running. Thumbs up. Take it from your heart. আমার যত সারা দিনের যত কষ্ট হয়, যত স্ট্রেস হয়, আমার স্ট্রেস দূর করবার জন্য একটাই জায়গা, এটা হচ্ছে দৌড়। আমি যখন দৌড়ে আসি আমি সবকিছু ভুলে যাই। ইটস মাই, যেটাকে বলে হচ্ছে গিয়ে মাই ওয়ে আউট। আমি এটার উপরে, আমাকে যদি কেউ বলে যে তুমি আর জীবনে দৌড়াতে পারবা না, আমি প্রবাবলি দ্যাট উইল বি মাই লাস্ট ডে। And if you have seen my credentials, I want to become the oldest running man of the world. Mind you, আমি কিন্তু বাংলাদেশের বলি নাই, of the world বলেছি। মানুষ, people dream big, so that's what is my dream. আমি জানি না এটা আল্লাহ আমাকে কতদিন বাঁচাবেন, ততদিন দেখার জন্য তোমরা হয়তো বেঁচে থাকবে না। Anyway, but I will try because this is what I love doing. ভাইয়া আমরা কিছু ছবি দেখবো এবার। আনিক ভাইয়া, এখন আনিক ভাইয়ের সিক্রেট ওপেন হতে যাচ্ছে। Wow. এটা কি আনিক ভাইয়া না আনিক ভাইয়ের ছেলে? Oh, that was me. I was a skater. আমি স্কেটিং করতাম একটা সময়। আমি স্কেটিং করতাম ছোটবেলায়, প্রচুর স্কেটিং করতাম। ওটা এখন তো জানি নাই, বাট স্কেটিংটা খুব পছন্দের কাজ ছিল। ছোটবেলায় প্রচুর করতাম। এটা কি ভাইয়া ক্যাডেট কলেজ লাইফের ছবি? হ্যাঁ, এটা যখন I was a runner in cadet college as well. আমি ক্যাডেট কলেজে সাধারণত শর্ট রেস গুলো করতাম। 400 মিটার করতাম, 1500 করতাম, 3000 মিটার স্টেপল চেস করতাম, 800 মিটারও করতাম। আর সেনাবাহিনীতে জয়েন করবার পরে, সেনাবাহিনীতে জয়েন করার আগে বলি, I used to run do cross country in cadet college as well. এই যে ছবিটা একটু আগে দেখে, এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি 1500 মিটার দৌড়ের ছবি। আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আমি যখন কমান্ডিং ছিলাম অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল, প্রবাবলি সেনাবাহিনীর ইতিহাসে আমি একমাত্র অফিসার যে কমান্ডিং অফিসার হয়ে সৈনিকদের সঙ্গে আন্তঃ ইউনিট অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 5000 মিটার দৌড়েছিলাম। এবং ওখানে এটা বিকেএসপি তে শুরু হয়েছিল, গনগনে রোদের মধ্যে 11:30 12টার সময়। তো আমার সঙ্গে আরো ইয়াং সৈনিক ছিল, ওরা অনেকেই ছেড়ে দিয়েছিল, শেষ করতে পারে নাই। I was running with professional athletes. আমি নবম হয়েছিলাম, আমি শেষ করেছিলাম।
I showed people that yes, you can do it. You need to have that resolution in yourself. এটা তো হচ্ছে গিয়ে ইউকে তে বিকেএসপির কথা বললেন আপনি আমার তুমি তো নদী ইউ আর ফ্রম বিকেএসপি I'm from BKC. So আপনি জাস্ট আমি এখানে একটুখানি অ্যাড করতে চাই এই যে লাইফটা ক্যাডেট কলেজের লাইফটা লাইক অনেকটা যেমন আমরা সেম লাইফটা লাইফটা পার করেছি লাইক এই যে ভোর 5টায় ওঠা এই যে ট্রেনিংটা প্রত্যেকদিন একটা রেগুলার রুটিন মেনটেন করা কারণ আমাদের ফুললি সিস্টেম ছিল আর্মি সিস্টেমের মাধ্যমে হতো কারণ ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন আমাদের মেইন হেড তো I was the chief administrator. ইয়ং জেনারেশনের জন্য আপনি একটু অ্যাডভাইস করবেন যে এই ধরনের বোর্ডিং স্কুলগুলো আসলে কিভাবে মানে আমাদের লাইফকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে যেহেতু আমিও পার্সোনালি বোর্ডিং স্কুলে পড়েছি একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আপনিও ওভাবে গিয়েছেন আমার মনে হয় অনেক সময় হয় না যে আজকাল তো একটু ইন্টারেস্ট হারায় ফেলে আবার অনেক সময় আরেকজনের কথা শুনে ইন্টারেস্টটা পায় তো একটুকু আপনি একটু বলেন যে যাতে আমার মনে হয় ইয়াং জেনারেশন একটু হেল্প ফিল করবে যে যদি কেউ এখানে এই ধরনের ডিসিপ্লিন লাইফে যেতে চায় তাহলে আসলে আমার মনে হয় আমাদের যে পার্সোনাল লাইফের এটা ছিল ওটাতে কষ্ট না বলি কিছুটা আনন্দের ঘটনা বললে হয়তো বা ওরা খুব ইন্টারেস্টেড করবে তোমার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্ন এসছে একেবারে এটার সঙ্গে সংশ্লিষ্ট এসএম রায়হান রশিদ ভাই was a major in the army and he happens to be my brother-in-law. He got married with my younger sister. ফারিনাজের সঙ্গে তার বিয়ে হয়েছে তো রায়হান ভাই he was a mentor in Bangladesh Military Academy. এটা অত্যন্ত সম্মানজনক একটা পোস্ট যেটা প্রথম কমান্ডার হিসেবে ছিলেন ক্যাডেটদেরকে ট্রেনিং করতেন অফিসার বানাতেন তারা তো উনিও একটা খুব তুমি যে প্রসঙ্গটার অবতারণা করেছো এটার সঙ্গে সংশ্লিষ্ট একটা উনি বলেছেন যে তার প্রশ্নটা যদি আমি পড়ে শোনাই যে প্লিজ put some good advice for the young generation so that they take care of their health and get motivation to go for a walk or run and do some exercise and please suggest consequence of sitting idle or sleeping always যেটা বলছে যে তরুণ প্রজন্ম যেটা আছে বা বর্তমান প্রজন্ম যদি বলি তারা খেলাধুলায় খুব একটা উৎসাহী না কথাটা খুব ঢালাও মন্তব্য হলেও আমি বলবো যে বেশিরভাগের ক্ষেত্রে হয়তো এটাই সত্য এটার পেছনে অনেকগুলা কারণ আছে আমাদের অবকাঠামোটা এখন সেরকম নাই ক্যাডেট কলেজ হয়তো সেই সুবিধাটা দিয়েছে সেনাবাহিনীতে সেই সুবিধাটা আছে বাইরে সেরকম নাই আমি যখন একটা কোর্সের জন্য এখানেই একটা অসামরিক এলাকায় আমার থাকতে হয়েছিল যেটাকে বলা হয় ন্যাম গার্ডেন তো ওখানে থাকার সময় আমি দেখেছি আমি যখন নামাজের জন্য আসতাম যেতাম বিকালবেলায় সবসময় দেখতাম যে 15, 16, 17 বছর বয়সী ছেলেপেলেরা সবাই আড্ডা ধরে মোবাইল করছে প্রবাবলি অনলাইনে হয়ে তারা গেম খেলে যাচ্ছে পাশে ফুটবল খেলছে খুব গুটি কয়েক ছেলেপেলে তো আমি বলবো যে আমি আশাহত না এই জিনিসটা হওয়ার পিছনে সবচেয়ে বড় যদি বলি ড্রব্যাক অবকাঠামোর সঙ্গে সঙ্গে মা বাবার একটা বড় ভূমিকা আছে মা বাবা তার সন্তানকে কি শিক্ষাটা দিবেন এবং কিভাবে মনিটর করবেন ওই জায়গায় যদি ল্যাপসেস থাকে তাহলে শুধু তো বাচ্চাকে একা ব্লেম করে লাভ নাই বাচ্চার জন্য সেটা করাই স্বাভাবিক আমি একদম খুব প্রাসঙ্গিক একটা উদাহরণ দিতে চাই এখন যেটা হচ্ছে বিকজ অফ দিস প্যান্ডেমিক সিচুয়েশন ছোট ছোট বাচ্চারা অনলাইনে ক্লাস করছে আমি আমার বাচ্চাকে দেখেছি ওরা অনলাইনে ক্লাস করতে গিয়ে মেসেঞ্জারের সঙ্গে পরিচিত হয়েছে আগে মেসেঞ্জারের সঙ্গে তাদের পরিচিত ছিল না মাই সান ইজ রিডিং ইজ অনলি ক্লাস 5 পঞ্চম শ্রেণীর একটা ছেলে এখন তার মোবাইলের প্রতি আসক্তিটা আরো বেড়ে গেছে সো আই হ্যাড টু বি টাফ অন হিম আজকে খুব টাফ ভাবে আমি তাকে বলতে হয়েছে যে ইউ বেটার ওয়েক আপ বিকজ এটা করতে পারো না তুমি তারা দেখে মানে স্কুলের ছাত্ররা নিজেদের বন্ধুরা মিলে গ্রুপ বানিয়ে নিয়েছে এটা তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে খেলাধুলার ক্ষতি হচ্ছে সব দিক থেকে ক্ষতি হচ্ছে তো টেকনোলজির কিছু অ্যাডভার্স ইমপ্যাক্ট আছে এখন এই ইমপ্যাক্টটা যদি মা বাবা সচেতন না থাকেন আমি তো খালি বাচ্চাকে পরিবেশের মধ্যে দিয়ে দিলে হবে না
পরিবেশকে ব্লেম করে লাভ নাই, পরিবেশ এরকমই থাকবে। আই উড রাদার পুট ব্লেম অন টু দ্য প্যারেন্টস। আপনার মা বাবা হিসেবে আপনাকে সচেতন থাকতে হবে এবং আপনার সন্তান কিভাবে বড় হচ্ছে তাকে খেলতে পাঠান। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিই, ছোটবেলার, একেবারে ছোটবেলার উদাহরণ। আমি যখন খুব ছোট ছিলাম, স্কুলেও পড়তাম না। আমার বাবা সকালে পিটি করতে যেতেন, পিটি করে এসে আমাকে উঠিয়ে দিতেন। উনি সেনাবাহিনীতে ছিলেন। উঠিয়ে দিয়ে আমাকে নিয়ে খালি পায়ে শীতের সকালে ঘাসের উপর দিয়ে হাঁটাতেন, খালি পায়ে। এবং আমার এখনো মনে আছে, আমি শামুক দেখে ভয় পেতাম ছোটবেলায়, ঘাসের মধ্যে যে বড় বড় শামুক থাকতো। বাট এটা কেন করতেন আমার বাবা? আমার আইসাইটের জন্য। বলতেন এটা চোখের জন্য ভালো। এটা নিয়ে আম্মার সঙ্গে একবার ঝগড়া হয়েছিল, ঠান্ডা থেকে আমার টাইফয়েডও হয়ে গিয়েছিল। বাট আই এম গ্রেটফুল টু হিম, হি মেড মি এ টাফ কুকি। আমি যখন ক্লাস 1 এ পড়ি, আমাকে প্রতিদিন বিকালবেলায়, আমার আব্বার তখন পোস্টিং ছিল, হি ওয়াজ সেক্টর কমান্ডার বিডিআর ইন দিনাজপুর সেক্টর। সে সময় উনি আমাকে প্রত্যেকদিন বিকাল বেলায় বাসা থেকে বাধ্যতামূলক বের করে দিতেন, বলতো যে খেলতে যাও, ডোন্ট স্টে ইন দা হাউস। এবং তারপরে আরেকটা শর্ত ছিল, খেলতে যাবার সময় জুতা পরতে দিতেন না। একজন তখনকার দিনে একজন লেফটেন্যান্ট কর্নেল, সামাজিক প্রেক্ষাপটে সেটা অনেক বড় কিছু। সবাই দেখতো সেক্টর কমান্ডারের ছেলে খালি পায়ে কাঁপতে কাঁপতে বাসা থেকে বেরিয়ে আসতেছে, আমাকে জুতা পরতে দিতেন না। বলতেন যে খালি পায়ে যাবি, খেলা করে খালি পায়ে আসবি। ওখানে একটা দিনাজপুরের লোকাল জিম ছিল আমাদের বাসার পাশে, ওখানে যত বড় বড় আপু ভাইয়া, আমি মাথা উঁচা করে দেখতাম। আমি তো ছোট মানুষ, ক্লাস 1 এর বাচ্চার কতটুকু, আমি দেখতাম বড় বড় আপু ভাইয়ারা সবাই দৌড়াচ্ছে, আমি আই ওয়াজ ট্রাইং টু কিপ পেস উইথ देम। বাট খালি পায়ে দৌড়াতাম, কষ্ট হতো আমার খালি পায়ে দৌড়াতে, আমরা তো হ্যাবিচুয়েটেড না। বাট এটা হেল্প করেছে, এন্ড ফর দ্যাট থিং আই এম গ্রেটফুল টু মাই ফাদার। এই জন্য আমি বলি যে ইয়াং জেনারেশনকে গাইড করার জন্য আসলে এমন কোন মোয়া নাই আমি যেটা তুলে দিতে পারবো। আপনি যদি ফিজিক্যালি ভালো থাকেন, ইজ ফর ইওর ওন বেনিফিট, এটা আপনাকেই সহায়তা করবে। গ্যাজেটস এবং অন্যান্য জিনিসগুলো ভালো, দ্যাট ফ্যাসিলিটেটস ইওর লাইফ, এটা আপনার লাইফকে সহজ করে আনে। বাট এটার মধ্যে যদি আপনি স্ক্রিন টাইম কমাতে না পারেন, দেন ইউ আর ইন ট্রাবল। ইভেনচুয়ালি আপনার হার্ট ধরে আসবে বাসায় বসে থাকতে থাকতে। ওই যে রায়হান ভাই যে কথাটা বলেছিলেন যে আইডল হয়ে থাকা দিয়ে কি, অল্প বয়সে বুড়ো হয়ে যাবেন। আর কিছু বলবো? দ্যাটস দ্য রিয়েল ট্রাবল, ইউ লুক ওল্ডার। নদী, অন টু ইউ। হ্যাঁ ভাইয়া, আমি এখন শাকিলা আপুর তো 2টা বাচ্চা, তো শাকিলা আপু কিভাবে এই জিনিসটাকে করছেন, বাচ্চাদেরকে নিয়ে আপনার মানে হেলথ ইস্যুটা আপনি কিভাবে এটার করেন, আপনি কিভাবে ওদের হেলথ ইস্যুটাকে আপনি মানে ফলো আপ করছেন, বা লাইক ভাইয়া আপনারা কিভাবে এটাকে মানে এখন আসলে আমি বলবো যে হয়তোবা আমি একটা স্পোর্টস ইনস্টিটিউটে পড়েছি বলে স্পোর্টসের মধ্যে গিয়েছি, কারণ এখন দেখছি যেটা যে আমার ভাইয়ের বাচ্চাদেরও ওদের পড়াশোনার সিস্টেমটাই আসলে একটু ডিফারেন্ট। মানে ওরা এত ক্লাস থাকে, এত বিজি থাকে, এত মানে 17টা 18টা করে সাবজেক্ট, এমন একটা অবস্থা যে ওরা কোনোভাবেই হয়তো স্পোর্টসের দিকে যেতে পারছে না। এখন এই জিনিসটা তো আমাদেরকেই আসলে কন্ট্রোল করতে হবে। তো আপনি আপনার বাচ্চাদেরকে কিভাবে এটা মেনটেন করছেন, বা আপনি কিভাবে মনে করেন যে না অন্য বাচ্চাদের জন্য আমাদের এই ফলো আপটা করা উচিত? We are talking about child health, right? মানে চাইল্ড অ্যাক্টিভিটি নিয়ে বলছি, রাইট? For child activity, yeah. For আমার their health issue. হ্যাঁ, এখন যেটা আসলে বাসা থেকে আসলে খুব বেশি করার স্কোপ নাই, অ্যাজ উই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু প্লেগ্রাউন্ড। বাসার সামনে গ্রাউন্ড গুলোতে পাঠানো সেফ না, সাথে একটা লোক পাঠাতে হবে। যদিও আমাদের আমি উত্তরায় থাকি, উত্তরাতে প্রত্যেকটা সেক্টরে, এবং আমার বাসা প্লেগ্রাউন্ডের খুব কাছেই। তারপর আমি বাচ্চাদেরকে একা ছাড়ার সাহসটা এখনো করি না। সো আসলে অনেকাংশে এখন স্কুলের উপর ডিপেন্ড করে বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো কেমন হবে। তো ওর প্রিভিয়াস স্কুলে আসলে ওরকম খেলাধুলার সুযোগ ছিল না, তো দ্যাটস ওয়াই আমি 2 ইয়ার্স ব্যাক ওদের স্কুল চেঞ্জ করছি। তো ওইখানে আসলে খেলাধুলার ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নেওয়া হয় রাদার দেন আদার স্কুল। ওদের লাইক এসপি একটা প্রোগ্রাম আছে, যেটা তো হচ্ছে আফটার স্কুল প্রোগ্রাম।
ওইটাতে হচ্ছে স্কুলের পরে ওদের স্কুল ছুটি হয় 2টায়, লাইক 2 আওয়ার্স এর মতো একটা ট্রেনিং সেশনের মতো হয়। লাইক তুমি ওখানে সকার খেলতে পারবা, ফুটবল খেলতে পারবা, ব্যাডমিন্টন খেলতে পারবা, ভলিবল খেলতে পারবা, অ্যাকর্ডিং টু ইয়োর এজ অ্যান্ড ইয়োর ইন্টারেস্ট ওরা ডিভাইড করে। তো ওরা ওইভাবে স্কুলের এনভায়রনমেন্টে ক্রিয়েট করছে যে মানে ওয়ান অফ দ্য রিজন আই চোজ দ্য স্কুল, যে ওরা ওখানে খেলতে পারবে। তো এভাবে ওদের সুইমিং হয় উইকলি 1 ডেজ, এবং স্কুল বন্ধ দিনেও তুমি ফ্রাইডে স্যাটারডে তো ওই সুইমিং পুলে অ্যাসেস করতে পারবা। দিস ইজ দ্যাট ইজ হাউ ওরা মানে এনশিওর করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো। তো আমি আসলে স্কুলটা চুজ করার পিছনে এটা একটা কারণ। তবে আমি যেটা ফিল করি যে আমার ছেলে আমাকে দেখে বড় হচ্ছে, তো আসলে মা বাবার ইয়েটা ওরা বাচ্চারা ওইটাই ফলো করে যেটা তোমাকে করতে দেখবে। আমি যদি সারাক্ষণ বলি তুমি খেলো, তুমি এটা করো, দে ওন্ট লিসেন ইউ, বাট ওরা ওইটাই ফলো করবে যেটা তুমি করবা। তো ওদের একটা ধারণা যে সব মারাই জিমে যায়, লাইক ও ফুপি জিমে যায় না, ও বলে মা ফুপি কেন জিমে যায় না, মানে ওর কাছে এটা একটা মানে মানে এটা একটা মানে ইন্টারেস্টিং যে কেন যায় না, মানে কি সমস্যা। তো ও এটা দেখে বড় হইতেছে যে সব মারা মনে হয় জিমে যায়, এটাই নর্মাল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকবে এটাই নর্মাল। এই এই জিনিসটা আসলে মাথায় ঢুকে দেওয়া জরুরি। লাইক হেলদি ওরা অলরেডি চিনে এই জিনিসটা হেলদি না, মেয়োনেজ খাওয়া হেলদি না, মানে জাঙ্ক ফুড হেলদি না, মানে এই জিনিসগুলো মানে আলটিমেটলি ওদের মাথায় ঢুকে যাচ্ছে, প্র্যাকটিসটা থেকে ঢুকে যাচ্ছে। তো এইটাতে আমার মনে হয় প্যারেন্টসরা একটা বিগ রোল প্লে করতে পারে, যে ওরা আসলে আমাদেরকেই ফলো করবে আর কি। আমরা যদি সারাক্ষণ বলে এই কিছু খেলতে যা এসে দে অন দে উইল ডু, দে উইল ফলো ইউ যা তুমি করো। তো আমাদের নিজেদেরকে অ্যাক্টিভ হতে হবে, ওদেরকে আসলে অ্যাক্টিভ রাখতে হবে, এটাই। সামটাইমস আমরা এটা করতে পারি, আমি কি এখানে আরেকটু কিছু আমরা অ্যাড করতে সাইকেল পারি? ইউজ করতে পারি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড PS4 ইউজ না করে আমরা একটা ভালো বাইসাইকেল করতে পারি, যেগুলোতে আসলে ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকে। ভালো একটা র্যাকেট গিফট করতে পারি যেটা দিয়ে ও ব্যাডমিন্টন খেলবে, এরকম আর কি। লাইক বই পড়ার দিকে উদ্বুদ্ধ করতে হলে আমরা কি করি যে অনেকগুলো ভালো ভালো মানে ইজি, লাইক ফার্স্টে কমিক্স দিয়ে শুরু করতে হয় যাতে ইন্টারেস্টটা গ্রো করে। এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকেও মানে নিয়ে যেতে হলে বাচ্চাদেরকে এ ধরনের জিনিসগুলো মানে চুজ করতে হবে টেকনিক্যালি। অনন্যা, দিস ইজ অনন্যা, আই নো শাকিল আপু, মাই এমবিএ। আমি আপনার ইয়েস, আপনার প্রোফাইল ঘাটতে গিয়ে দেখলাম যে আমার আপনার মধ্যে খুব একটা কমন জিনিস পেয়ে গেছি। দিস পারসন অনন্যা, হ্যাঁ, ওর সাথে আমি থাইল্যান্ড ট্যুর করেছিলাম। হি ইজ ভেরি নাইস পারসন। যখন আমি ওর ছবি পেলাম আমি ওকে নক করলাম, কিরে, তখন বলে কি হ্যাঁ শাকিলা আপু তো আমরা একসাথে এমবিএ করেছি, খুবই ভালো ফ্রেন্ড। তো বললাম যাক একটা হ্যাঁ ভালো ও মানে আমাকে বলে চাইনিজ, না মানে অনেক, ও হ্যাঁ আমাকে অনেক চাইনিজ অনেক ফ্রেন্ড বলে। মজার, আচ্ছা, অনেক অনেক গল্প শুনলাম ওর কাছে। আর মজার বিষয় কি বলে না, পৃথিবীটা আসলে খুবই ছোট, মানুষ ঘুরতে ঘুরতে কি না পেয়ে যায়। এই যে ছোট জিনিসটা আমি এখন মানে জাস্ট আমি সকাল থেকে খুঁজছিলাম যে না এমন কিছু একটা সারপ্রাইজ থাকুক। সিরিয়াসলি ও আমার খুবই কাছের ছোট বোন, মানে আমার থাইল্যান্ড ও ট্রিপটা খুবই আমারও খুব ওয়ান্ডারফুল ছিল ফেভারিট ওর একটা জন্য। ফ্রেন্ড ফ্রম মাই এমবিএ ক্লাসেস। আই মিস হার and take my live অনন্যা। নাইস টু সি আজকে ইউ হিয়ার। অনন্যা আমাদের সাথে আশা করি লাইভে আছে, আমি বলেছিলাম জয়েন করার জন্য, আশা করি ও দেখছে। হ্যাঁ ভাইয়া, অনেক ভাই আপনি কিছু বলতে যাচ্ছিলেন। আমি জাস্ট দুই একটা কথা বলতে চাই। আমাদের সামাজিক ভাবে এখনো আসলে পিটি রানার্স অগ্রগামী ভূমিকা পালন করেছে দৌড়টাকে সমাজের বিভিন্ন স্তরে এটা নিয়ে সচেতনতা তৈরি করবার জন্য। এই জিনিসটা একটা বড় ব্যারিয়ার আমাদের সমাজের ক্ষেত্রে, যেটা আমি শুরুতেই বলে নিয়েছি যে দৌড় শুধুমাত্র ছেলেদের পৈতৃক সম্পত্তি নেই, ইটস অ্যান ইউনিসেক্স থিং। সমাজে আরেকটা ধারণা আছে যে এটা ইয়াংরাই দৌড়াবে, দৌড়ের কোনো বয়স নাই, এনিওয়ান ক্যান ডু ইট। আমি এটা নিয়ে অনেক সমালোচনা, আমি যখন 40 ক্রস করেছি তখনই আমাকে বলা হয়েছে আপনি তো 40 ক্রস করে গেছেন, আপনি এখনো দৌড়াচ্ছেন কেন, বা তোমার কি ডায়াবেটিক্স আছে। এই ধরনের জাজমেন্টাল রিমার্কস আমাকে অনেক শুনতে হয়েছে। এখন পর্যন্ত আমি শুনতে হয়, ওরে বাবা তুমি এত দৌড়াও কেন, তোমার কি সমস্যা, তোমার কোনো সমস্যা আছে, মানে এত দৌড়ের কারণ কি, আর কত, সবচেয়ে বেশি এই ধরনের প্রশ্ন। আমি তাদেরকে বলি এটাই যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি দৌড়া যাব। I would love to die in a running track. I don't mind.
দিস ইজ হোয়াট আই লাভ ডুইং। সো মানসিকভাবে এই যে আমাদের ব্যারিয়ারটা আছে এটা ছুটিয়ে দেওয়া দরকার, বিকজ আমি যখন দেশের বাইরে গিয়েছি ওই জায়গাগুলোতে আমি এই ইতিবাচক যে ইয়েটা দেখছি। আমার থেকে বয়সী একজন আমাদের লেডি ইনস্ট্রাক্টর ছিলেন রয়্যাল নেভির, উনি প্রতিদিন সকালে একটা 10 কিলোমিটার দিয়ে তারপরে ক্লাসে যেতেন। আমি ওখানকার মেয়েদেরকে দেখি, আমি স্পেশালি মেয়েদের উদাহরণ দিব, ছেলেদের উদাহরণ আর না দিই। আমার আমার সঙ্গে একসঙ্গে ক্লাস করতো লুই ম্যাক্রা ফ্রম ইউনাইটেড কিংডম রয়্যাল এয়ারফোর্স। হ্যাঁ আপু, হ্যাঁ। আমরা আমরা আনিস ভাইকে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। Yes. আপনার ছোটবেলার এমন কিছু ঘটনা বলেন যেটা জানি না কিন্তু সবাই জানতে চায়। ইন মাই চাইল্ডহুড আমি অনেক সাইক্লিং করতাম। আমরা 3 ভাই বোনেরই আমাদের সাইকেল ছিল। আমরা ফ্রাইডেতে 3 ভাই বোনের সাইকেল নিয়ে বের হয়ে যেতাম। আর একটা দেশে ওই সময় আমি যখন ছোট ছিলাম একটা লম্বা অসহযোগের মতো চলছিল। হ্যাঁ, ওইটাতে আমি আমাদের চিটাগাংয়ে সবচেয়ে ফেমাস একটা পেপার ছিল আজাদি। ওইটাতে আমরা 3 ভাই বোন ফিচার হয়েছিলাম। যে এতটাই সাকসেসফুল যে হরতাল, যে বাচ্চারা সাইকেল চালাইতেছে রাস্তার মধ্যে, ওইটা নিয়ে নিউজ পেপারে ফিচার হয়েছিলাম। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং পরদিন যখন আমি মার্কেটে গেলাম সবাই তখন আমাকে চিনতে পারছে, আরে ওকে কালকে থেকে পেপারে দেখাইছিল ওই মেয়েটা না। দ্যাট ওয়াজ লাইক ইন্টারেস্টিং, মানে মজার আর কি। তো আমি সাইক্লিংটা বড় হয়ে আসলে কন্টিনিউ করা হয় না আফটার স্কুল। তো এখন আমি সাইক্লিস্ট গ্রুপটা দেখে বেশ মানে ইন্টারেস্টেড, মানে আবার সেই এক্সাইটমেন্টটা ফেরত পাচ্ছি। মনে হচ্ছে না আবার বাইকিংটা শুরু করতে হবে। ওয়ান্স দ্য কোয়ারেন্টাইন ইজ ওভার আমি ভাবতেছি আমাকে সাইকেল কিনে সাইকেল স্টার্ট করে দিব, বাইকিংও স্টার্ট করে দিব। ওয়েল, আমার জন্য আসলে সাইক্লিং আমাকে ওভাবে করে আকৃষ্ট করে নাই। একসময় সাইক্লিং করতাম, আমার রানিং ছাড়া কোনো, আমাকে অনেকে আয়রন ম্যানের জন্য পুশ করে। আই লাভ সুইমিং, আই লাভ রানিং, বাট সাইক্লিং ইজ নট মাই কাপ অফ টি। খুব একটা আকৃষ্ট করে না। যদি কোনোদিন আকৃষ্ট হই দেন আই উইল প্রবাবলি গো ফর আয়রন ম্যান। আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেশের বাইরে আমি বেশিরভাগ মানুষকে দেখেছি দৌড়টা অ্যাজ এ পার্ট এন্ড পার্সেল অফ দ্য লাইফ, একটা অ্যাবসলিউটলি রুটিন ম্যাটার, এন্ড ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার আপনার বয়স কত। আমাদের দেশে বেশি বয়স্ক মানেই হচ্ছে কি আপনি দৌড়াতে পারবেন না, ইয়ে করতে পারবেন না। আমি রমজান মাসে দৌড়িয়ে এই একটা প্রশ্ন আমাকে প্রায় শুনতে হচ্ছে, ভাই আপনি কি রোজা রাখেন? উই আর ভেরি মাচ জাজমেন্টাল ইন নেচার। আমরা মানুষকে সবসময় বিচার করার চেষ্টা করি। আমি শুধু এটাই করতে চাচ্ছি, প্রপাগেট করার চেষ্টা করি যাতে আমরা একটা হেলদি লাইফস্টাইলকে বরণ করি, যেটা আমাদেরকে মানসিক, আপনি শারীরিকভাবে সুস্থ থাকলে আপনার মানসিক সুস্থতা কাজ করবে। মানসিক সুস্থতা যে আমাদের নাই এটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে বোঝা যায়। আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাই না। আনিক ভাই, আমরা একটা কমেন্টস নেই। রোদেলা দোলা আপু কমেন্টস করেছেন, ইজ দেয়ার এনি ওয়ে টু মোটিভেট সামওয়ান টু বি রানার? ক্যান ইউ আনসার দিস কোশ্চেন প্লিজ? Yes, follow me. Simple motivation. I'm 44. Follow me. I'm sure Rodela Dola তোমার বয়স আমার ধারে কাছেও নাই। And I follow Nipen Dada. He's 66. I follow him. I follow Humayun Kabir Bhai. They're all aged people. They're all senior citizens of the country. So they are my inspiration. এর থেকে বড় আর কি মোটিভেশন দিব? আমি এখনো পাল্লা দিয়ে নিপেন দাদার সঙ্গে পারি না। নিপেন দাদা লো হার্ট রেট রানিং এর সঙ্গে পাল্লা দিয়ে পারতেছি না, আমার জন্য লজ্জাস্কর। But at the same time, it gives me the motivation to pursue my goal, to come at par with in his stage. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমরা আস্তে আস্তে প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। তো আনিক ভাইয়া, আপনি একদম ফিনিশিং স্পিচ হিসাবে কিছু বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি করা উচিত রেগুলার ফিটনেস ধরে রাখার জন্য? রেগুলার ফিটনেস ধরে রাখার জন্য আমি এটাই মনে করি, অ্যাটলিস্ট 30 মিনিটের জন্য হলে, শাকিলাও একই কথাই বলেছে, 30 মিনিটের জন্য হলেও বডি থেকে ঘামটা বের করতে হবে।
যারা দৌড়াতে পারছেন না হাঁটা দিয়ে শুরু করেন। আর আমি একটা জিনিস আর- অ্যাড করতে চাই, এটাতে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সবসময় না আসলে মোটিভেটেড থাকা যায় না। যেটা হবে যে তোমাকে প্র্যাকটিস করতে করতে এটা লাইফের একটা পার্ট বানায় ফেলতে হবে। ইউ মাস্ট অভ্যাস অভ্যাস অভ্যাসে পরিণত করতে হবে। তুমি অলওয়েজ মোটিভেশন পাবা না, সবসময় নিজেকে মাঝে মাঝে পুশব্যাক করতে হবে ফর ওয়েলবিং, ফর গুডনেস অফ ইয়োরসেলফ। থ্যাংক ইউ আনিস ভাইয়া আমাদের সাথে ইভেন থাকার আমার জন্য। নিজেরও হয়, ইভেন এটা আমার নিজেরও হয় যে ইচ্ছা করে না, তারপরও কিন্তু আমি ওই যে ডিসিপ্লিন না গেলেও আবার গিলটি শাকিল আপু দ্যাটস ওয়াই আমি নিজেকে পুশ ব্যাক করে যাচ্ছি ওয়ার্কআউট করতে। বাট যাওয়ার পরে যে ফিলিংটা, দ্যাট ইজ অ্যামেজিং। ওই ফিলিংটার জন্য হলেও নিজেকে পুশ ব্যাক করে নিজেকে ডিসিপ্লিন রাখার প্র্যাকটিসটা শুরু করতে হবে। অলওয়েজ মোটিভেশন খুঁজে পাওয়া যায় না, তো দ্যাটস ওয়াই এটা হ্যাবিচুয়াল হয়ে যেতে হবে এটার সাথে। দ্যাট ইজ হাউ ইট ইজ ওয়ার্ক। তো দ্যাট মানে বেস্ট অ্যাডভাইস আমি এটাই দিব যে প্র্যাকটিস শুরু করেন, ইভেন্চুয়ালি ইউ গেট হ্যাবিচুয়াল টু দিস। এটা মোটিভেশন এমনিতেই ভিতর থেকে আসতে শুরু করবে। মোটিভেশন অলওয়েজ থাকে না মানুষের, তো ডিসিপ্লিন দিতে হবে লাইফের, এটা একটা পার্ট বানায় চলতে হবে। লাইক না আমরা যেরকম নামাজ পড়ি, খাওয়া দাওয়া, এরকম একটা পার্ট বানায়। Exactly my point. Exactly my point too. Vijay, no extra dividend, no extra edge on my performance and running side. Nothing from defense. Absolutely my personal business. আমার শেষ কথা একটাই, দৌড়কে ভালোবাসুন। মোটা কমানোর জন্য দৌড় না। It's for your heart. It's for your own betterment. You have to love it. লাভ করতে হলে হাঁটা দিয়ে শুরু করেন, বাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন, আপনার সৃষ্টিকর্তা দেখবেন। And Nodi, thanks to you for everything, for bringing us, giving us this platform to speak. আমি একটা আমি আমার প্ল্যাটফর্মে ছিল, আমরা রানারকে বিজয়ের কমেন্ট ছিল একটা। বিজয়ের কমেন্টে আমি অলরেডি উত্তর দিয়েছি ওকে। আরেকটা কমেন্ট এসেছে আনিক ভাই। It is just a comment না, এটা আমি বলবো just a sort of a compliment from মুক্তাদুজ জামান। আমি এটা বাংলা করে শোনাই, যেটা বলেছে যে অনেকগুলো যেগুলো আমি উপদেশ দিয়েছি তার মধ্যে আমি মা বাবার দায়িত্বের কথা বলেছি, যেটা সে মনে করছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে মনে করছে যে বর্তমান প্রজন্মের এই যে স্পোর্টস বিমুখিতা, এটার পেছনে সেটারই সবচেয়ে বড় অবদান হচ্ছে কি মা বাবাদের। মা বাবারা হয়তো সেভাবে করতে পারছে না, এবং সে আমার বাবার প্রতি শ্রদ্ধা জেনেছে। মুক্তাদুজ জামান, আই এম ট্রুলি হাম্বলড অ্যাট ইউর রিমার্কস। নদী, ভাইয়া আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা। Thanks to you. You're welcome, Tinni. Round of applause. My BD Runner family, যারা আমাকে আউটডোরের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে। মানে আমি আসলে আউটডোর রানটা সাহস করতাম না যদি বিডি রানার আমাকে বিগিনিংটা করে না দিত। তো আমি আমার যারা ওখানে ফেলো ম্যাটসরা আছে ওদেরকে থ্যাংক জানাতে চাই যে ওরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিচ্ছে। এন্টায়ার বাংলাদেশ আসলে ইন্সপায়ার্ড নাও। আমি ইনক্লুডিং সব কমিউনিটিকে, রানিং কমিউনিটি যতগুলো আছে, চন্দ্রিমা রানার্স, রমনা রানার্স, দে আর ডুইং রিয়েলি গ্রেট জব, পিপল রান। তো আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই, এবং অ্যাজ অ্যাক্টিভিটিস অফ বিডি রানার আমি তো অলওয়েজ ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবো। তো দে আর ডুইং ওয়েল। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। সো কিপ রকিং। আমার কথা শেষ। আমরা অনেক কমেন্ট পাচ্ছি। শঙ্কর দে ভাইয়াও বলেছে, অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন আপনাদেরকে। সবাই খুবই হ্যাপি আপনাদের। শঙ্কর, তোমাকেও শুভেচ্ছা। আপনার কাছ থেকে আজকে অনেক অনেক উপকৃত হলো। অনেক এই জিনিসগুলো আসলে একটা বাকি কোশ্চেনগুলো আমরা ফেসবুক লাইভে গিয়ে দিয়ে আসবো। ইন্ডিভিজুয়াল কোশ্চেনগুলো রিপ্লাই we'll answer. I think Shakila, আমরা most questions have been answered. বেশিরভাগ প্রশ্নগুলোই আমরা অ্যাড্রেস করেছি। ওকে, almost আমরা so nice to meet you bhaiya, nice to see you Nodi, thank you so much.
we'll see you in future inshallah. আপনাদের Take care. অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই লাইভে আসার জন্য এবং আমাদের যারা দর্শক আছে তাদেরকে মোটিভেট করার জন্য। আশা করি সবাই কিছুটা হলেও মোটিভেশন পেয়েছে এবং তারা ইনশাআল্লাহ এটা ফলো করবে। এবং সবচেয়ে বড় কথা যেটা একটা কথাই যে এটাকে নর্মাল লাইফ হিসাবে নিতে হবে। হেলথ হচ্ছে নিজের বাঁচার জন্য, এটাকে নিজেকে ভালো রাখার জন্যই করতে হবে। এক্সারসাইজ করতে হবে, রানিং করতে হবে, সুইমিং করতে হবে, সাইক্লিং যেটাই করেন। আপু যেটা বললেন যে এটা অ্যারোবিক্স ডান্স হতে পারে, জুম্বা হতে পারে, বা এমনি আমি যেটা মাঝে মাঝে করি যে না এমনি গান ছেড়ে উল্টাপাল্টা ডান্স করতে থাকি। যাক, আমাকে ঘাম ছড়াতে হবে। এই যে জিনিসটা রেগুলার যে ফিটনেস মেনটেন করা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আশা করি দর্শক এটা জানতে পারলো এবং আমাদের এই আজকের অনেক কথোপকথনের মাধ্যমে বাচ্চাদেরকে কিভাবে আমরা স্পোর্টসে নিয়ে আসবো সেই ব্যাপারেও আমরা জানলাম। কারণ আমরা দুইজন যাদের সাথে কথা বলছি দুজনেরই বেবি আছে এবং ওনারা দুজনই পার্সোনালি নিজেরা যেভাবে ফিট থাকছেন সাথে বেবিদেরকেও ফিট রাখার চেষ্টা করছেন। কারণ আজকাল এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই বড় হয়েছি কিন্তু বিশাল বিশাল ফিল্ড নিয়ে, স্কুলগুলোতে ফিল্ড ছিল। আমার স্কুল নয়, ডিফারেন্ট, যেটা স্পোর্টস ইনস্টিটিউট, অনেক ফিল্ডের রাজ্যই ওটা। বাট অন্যান্য স্কুলগুলো যেটা আমার প্রাইমারি স্কুল লেভেলটা ছিল ওখানে আমরা ফিট পেয়েছি, কিন্তু আজকাল ইংলিশ মিডিয়ামে বড় বিল্ডিং ছাড়া কিছুই নেই। তো এই যে জিনিসটা যে বাচ্চাদেরকে আমরা স্পোর্টসের মধ্যে নিয়ে আসবো, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা এর মাধ্যমে বের হয়ে আসছে এবং আমার মনে হয় দর্শকরা অনেক উপকৃত হবেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আর কিছু বলবেন ভাইয়া? তোমাকেও ধন্যবাদ ফর গিভিং আস দিস প্ল্যাটফর্ম। আমরা এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নদী, এই সমন্বয়ের পুরো দায়িত্বে ছিলে, সঞ্চালনার দায়িত্বে ছিলে, আমাকে এবং শাকিলাকে কথা বলার সুযোগ করে দিয়েছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাপি রানিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত বিজি থাকেন, মানে পুরো ফ্যামিলি মেনটেন করে তারপর আপনি আমাকে এতটা সময় দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কারণ আপনাকে আমি মানে সিরিয়াসলি ভুলি না। যেদিন থেকে আমি আপনার ওই লেখাটা পড়েছিলাম আমার কাছে মনে হয়েছে একটা লেখা কিভাবে এত মোটিভেট করতে পারে মানুষকে। এত সুন্দর করে আপনি আপনার জার্নিটা লিখেছিলেন। তো আমি সেদিন থেকে আপনাকে ফলো করি। তো এই যে জিনিসটা, এই একটা পার্সনের মানে আপনারা দুজন হচ্ছে স্টার। কারণ একজন মানুষকে মানে ফলো করার জন্য যে ইয়েটা থাকে, এই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে না আমি নিজের আমরা কোন স্টার না রে ভাই, কোন স্টার মার না রে ভাই, সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক। প্ল্যাটফর্মে নিয়ে গেছেন না ভাইয়া, আপনার কাছে মনে হচ্ছে। বাট আজকে লাইভে যারা আছে তারা বুঝতে পারছে যে আপনারা আসলে কি। তো অবশ্যই আমার মনে হয় যে আপনারা আরো সুস্থ থাকবেন, আরো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদেরকে আরো এভাবে মোটিভেট করবেন, আরো প্রোগ্রামে দেখা হবে। এবং আমার তরফ থেকে এবং আমার এই ফিটনেস চ্যানেলের তরফ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর বিজয় একটা কথা বলেছিল যে কিছুই কি দাও না ওদেরকে, ও কাচ্চির কথা বলেছিল। তো আমি বলছি ইনশাআল্লাহ সবকিছু ঠিক হলে একসাথে বসে আমরা কাচ্চি খাবো। অবশ্যই এটা ট্রিট দিতে হতে হবে, কারণ যেহেতু আমরা সবাই হেলদি ডায়েটের মধ্যে আছি। ইনশাআল্লাহ আমাদের এরকম একটা প্ল্যান থাকবে। আর আশা করি এই আড্ডাটা আমরা অনলাইনে না ইনশাআল্লাহ বসে দিব আমাদের নিজস্ব একটা পরিবেশে সুন্দরভাবে। সবাই সুস্থ থাকবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। Okay. দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে। Take care. কিছু দিনের মধ্যেই আমরা নেক্সট এপিসোডে যে গেস্ট আসবে তাদের ডিটেলস গুলো দিয়ে দিব। তো পেজের সাথে আমরা নেক্সট আড্ডায় ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকুন।